হ্যাঁ, আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা মূলত পদার্থবিজ্ঞান বিভাগের মেজর সাবজেক্ট বলবিদ্যা এটা নিয়ে আলোচনা করব। দেখুন, ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে তাপ তাপগতিবিদ্যা ও বিকিরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, এবং আমি লাইভ ক্লাসে জুম লাইভে আপনাদের সাথে মানে বিস্তারিত আলোচনা করেছি কি কি পড়তে হবে, কিভাবে প্রশ্নগুলোকে সিলেকশন করেছি, সাজেশনটা আমি দেখিয়েছি। তো আশা করি আপনারা সেটাতে আপনারা একটা ভালো গাইডলাইন পেয়েছেন, এবং আপনাদের এছাড়াও অন্যান্য মানে প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল আমার প্রতি, দেন আমি সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দিয়েছি। আজকে হচ্ছে আমরা বলবিদ্যা নিয়ে কথা বলবো। তো বলবিদ্যা এটা আজকে আসলে যারা অন্য ডিপার্টমেন্টের এখানে থাকবে এদের আসলে আজকে আর কোনো কাজ নাই, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে ইনভাইট করি নাই। জানি না আছেন কিনা, তাও অনেকে হয়তো কৌতূহলবশত আপনারা লিঙ্কে জয়েন করতেই পারেন, সেজন্য বলে দিই। আপনাদের আসলে শুধু সময় নষ্ট হবে, এই জন্য আপনারা এখানে আহ, না থাকলেই মনে হয় বেটার। আপনি চাইলে এই সময় অন্য কোনো কাজ করে নিতে পারেন। আচ্ছা, আপনাদের ম্যাথ বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কেউ থাকলে আপনাদেরও এরকম ভাবে সেশন আসবে। তো আহ, টেনশন করার কারণ নেই। আমি মূলত ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতেছি। আজকে তাহলে আমরা যে বলবিদ্যা নিয়ে কথা বলতে চাচ্ছি, দেখুন, মেইনলি আমি হচ্ছে 24-25 সেশন, যেটা 2024-25 সেশন, এই 24-25 সেশনের জন্যই কিন্তু আমি কথা বলবো। এখন যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিবেন, 23-24-এর যারা বলবিদ্যায় পরীক্ষা দিবেন, তাদের জন্য অবশ্যই একইভাবে আমার কথাগুলো কাজে লাগবে। এক্ষেত্রে ভিন্নতার কোনো কিছু নেই। এর কারণ হচ্ছে ফিজিক্সে মেজরের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মেজর সাবজেক্টগুলোতে আমাদের তেমন একটা কোনো পরিবর্তন হয় নাই সিলেবাসে। শুধু আমাদের পরিবর্তনটা আসছে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট গুলোতে আসছে বেশি, ঠিক আছে, আর কেমিস্ট্রিটা একটু আসছে। তো যেহেতু আমাদের বলবিদ্যাতে তেমন কোনো চেঞ্জ নাই, এই জন্য 23-24 যারা ইমপ্রুভমেন্ট দিবেন আপনাদেরও একদম একইভাবে মানে এটা কাজে লাগবে। আর 24-25 যারা, তাদের নিয়েই তো কথাটা বলতেছি আসলে। শুধুমাত্র ক বিভাগের যে প্রশ্নটা, যেটা 24-25 সেশন মানে 23-24 যারা, অর্থাৎ যারা ইমপ্রুভমেন্ট দিবেন বা রিটেক দিবেন, আপনারা বিগত 5 থেকে 6টা বছরের যে ক বিভাগের প্রশ্নগুলো সেগুলো পড়ে নেবেন, আর আমাদের দুর্ভোগ সাজেশন থেকে মেইন প্রশ্নগুলো পড়বেন, তাহলেই হবে। আচ্ছা, এখন বলবিদ্যায় হচ্ছে অধ্যায় হচ্ছে আমার কয়টা, মোট 10টা। কয়টা? 10টা অধ্যায়। এই 10টা অধ্যায়ের মধ্যে আমার সব অধ্যায় পড়ার প্রয়োজন নাই, প্রথমত নাই। এখন কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকবে যারা সব পড়তে চাবে, তাদের তো আসলে পড়তেই পারে, মানে সব পড়তে পারলে অবশ্যই ভালো। কিন্তু কেউ যদি সব না পড়তে পারে, তাদের জন্য কি আহ, আচ্ছা, একটু মাইকটা অফ 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 রাখলে ভালো হয়, হ্যাঁ। মানে অনেক নয়েজ আসতেছে, তো কার মাইক থেকে জানো, তো একটু অফ রাখলে ভালো হয়, হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে মূলত 10টা অধ্যায় পড়তে হবে এরকম কোনো কারণ নাই। আমরা চাইলে এই বলবিদ্যার 10টা অধ্যায় থেকে মোটামুটি 8টা অধ্যায় যদি আমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারি, আমাদের A+-এর জন্য যথেষ্ট, এবং যথেষ্টর চেয়েও বেশি। এখন প্রথমত আমি আমাদের যে স্টুডেন্টরা খুবই মানে মোটামুটি ভাবে পড়াশোনা বেশি করতেছে, আমি তাদেরকে বলতেছি আপনারা 1 থেকে 9 পর্যন্ত পড়তে পারলে একদম 100% আমি বলতে পারি যে আপনার আহ, আর কোনো টেনশন নাই, আপনি একদম মানে A+-এর জন্য আপনার যথেষ্ট। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই ফার্স্টে। ওকে, তো দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এখানে বলবিদ্যার আমরা সাজেশনটাতে প্রথমে একটু অধ্যায়ভিত্তিক সাজেশনটা একটু দেখে নেই, যেটা আমরা পূর্বে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তো এইটা হচ্ছে আমার অধ্যায়ভিত্তিক সাজেশন। আহ বলবিদ্যার প্রথম অধ্যায়টা হচ্ছে ভেক্টর বীজগণিত, না? ভেক্টর বীজগণিতটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা আমার মার্ক থাকবে পরীক্ষায়। এটাতে প্রায় 15+ মার্কের মতো আমি হচ্ছে মার্কিং করেছি আপনাদের জন্য। আর পরিমাপের ধারণা, এটা হচ্ছে খুবই খুবই ছোট্ট একটা
আমাদের হচ্ছে অধ্যায়। এই ছোট্ট অধ্যায় থেকে বেশি একটা প্রশ্ন হয় না। আর যেহেতু নতুন সিলেবাস অনুসারে আপনাদের মানে নতুন আঙ্গিকে প্রশ্ন হবে প্যাটার্নে, হয়তো এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। যেমন থাকে না কিছু প্রশ্নের মধ্যে লেজ লাগিয়ে দেয়, এরকম আর কি। তো সেই জন্য অন্তত মানে 5 মার্ক থাকতে পারে সেটা লেখা। দেন থার্ড চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গতির সমীকরণগুলো এটার মধ্যে থাকে। ওই যে অ্যাশ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা প্রমাণ করো। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এএস। এই সূত্রগুলো আছে না, এগুলো হচ্ছে প্রমাণ করা হচ্ছে এই চ্যাপ্টারটাতে মূলত। আর চতুর্থ অধ্যায় যেটা আছে, যেটা চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমার মেইন যেই অংশটা আমার জরুরি, সেটা হচ্ছে এইখানে প্রাসের গতি। প্রাসের গতি আপনারা পড়েছেন ইন্টারে। এই প্রাসের গতি এইখান থেকে সবচেয়ে বেশি আসে। দেখা যায় যে এরকম বলতে পারে প্রাসের গতি একটি প্যারাবোলা, তো এটা আসতে পারে। দেন তারপর হচ্ছে বল এবং গতি, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং কাজ শক্তি ক্ষমতা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেক্টরের মতোই এটা গুরুত্বপূর্ণ। আর অধ্যায় 7 হচ্ছে কণা ব্যবস্থা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অধ্যায় 8 গুরুত্বপূর্ণ। অধ্যায় 9টাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকেও মোটামুটি 8 বা 10 মার্কের মতো প্রশ্ন হয়ে যায়। আর অধ্যায় 10 আমাদের হচ্ছে 12 প্লাস মানে কমন থাকতে পারে। এখন অধ্যায় 10টা নিয়ে আবার একটু ঝামেলা আছে। সেটা কি, অধ্যায় 10টা আবার একটু সচরাচর অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে মানে বলবিদ্যায় যদি কেউ খুব কম পরিশ্রম করে ভালো একটা রেজাল্ট করতে চায়, আমি তাদেরকে সাজেস্ট করি 1 থেকে কোনো অংশ বাদ না দিয়ে 1 থেকে 9 পর্যন্ত পড়ে ফেললেই আপনার আর কোনো চিন্তা করার প্রয়োজন নাই, দুশ্চিন্তা করার কোনোই কারণ নাই। কেমন? এই হচ্ছে অধ্যায়ভিত্তিক সাজেশনটা। অধ্যায়ভিত্তিক সাজেশনটাতে আপনাদের কোনো কোনো প্রশ্ন আছে? আর আমি একটু জাস্ট এটা এনশিওর করে নেই যে অধ্যায়ভিত্তিক সাজেশনটাতে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। আমি আবারও দেখাই, এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন। হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মাইকটা চালু করে দেন আমার সাথে কথা বলবেন, আমি একটু দেখি। কারো কোনো জিজ্ঞাসা নাই না? কারো কিছু বলার নাই? তাহলে চ্যাপ্টার ভিত্তিকটা বুঝতে পারলাম তো। ভাই এই যে বললেন যে প্রথম থেকে যে 9টা চ্যাপ্টার, এই 9টা চ্যাপ্টার পড়লে কি মানে ভালো করা সম্ভব? ভাই এই 9টা চ্যাপ্টার যদি আপনি পড়তে পারেন, আপনি A+ পাবেন। A+, ভালো না শুধু A+, আমি গ্যারান্টি দিলাম। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, এই 9টা চ্যাপ্টার আপনি ভালো মতো পড়লে আপনার হচ্ছে A+ গ্যারান্টি। হ্যাঁ, কারণ এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আপনারা অনেকেই বুঝতে চান না হয়তো বা বোঝেন না। দেখেন আপনার পরীক্ষায়, আমি হচ্ছে স্ক্রিনটা অফ করে, আচ্ছা আমাকে তো দেখাই যাচ্ছে, সমস্যা নাই। তো খেয়াল করেন, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা? 12টা। বলবিদ্যা কয়টা প্রশ্ন দিবে? 12টা প্রশ্ন দিবে। তো 12টা প্রশ্নের মধ্যে আপনি অ্যান্সার করবেন কয়টা জানেন তো? 8টা। কয়টা? 8টা প্রশ্নের অ্যান্সার আপনাকে লিখতে হবে। প্রত্যেকটাতে 10 মার্ক থাকবে। এবং ওই 10 মার্কের প্রশ্নের ভিতরে হয়তো দেখা যায় যে আপনার 10 মার্কের প্রশ্নের ভিতরে হয়তো আপনার থাকতে পারে যে 2টা প্রশ্নের সেপারেট থাকতে পারে, 3টা প্রশ্নের সেপারেট থাকতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা জানি অলরেডি, এতদিন আপনাদেরকেও আমি বলে দিয়েছি। সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় এটা জানার কথা। এখন চ্যাপ্টার ভিত্তিকে নিয়ে আর কোনো কথা হয়তো আপনাদের নাই, আমি এটা থেকে বের হয়ে এখন হচ্ছে আমাদের মেইন যেটা, আমরা অধ্যায় ভিত্তিক তো দেখলাম। আমাদের মূল সাজেশন সেটাতে আমরা প্রবেশ করি। দেখেন আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ভেক্টর বিশ্লেষণ। ভেক্টর বিশ্লেষণ থেকে আমাদের মানে বিগত বছরে কিরকম প্রশ্ন আসছে সেটা আমরা দেখি। আমরা মোটামুটি 2020 সাল থেকে এখানে 24 সাল পর্যন্ত রাখছি। এর আগেও অনেক সালের পরীক্ষা গেছে, এত সাল এখানে অ্যাড করাটা আসলে এই মুহূর্তে আমাদের জন্য একটু টাফ। আমরা আপাতত এই 5টা মানে বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাই আপনাদেরকে। মানে টাইপ 1-এ আমার ভেক্টর এবং স্কেলার ক্ষেত্র, ত্রিগুণনের ক্ষেত্রেতে জাস্ট 24 সালে আসছে প্রশ্ন। অর্থাৎ টাইপ 1 এবং 2, এই দুইটা টাইপ থেকে আগে কখনোই প্রশ্ন হয় নাই। দেখছেন, 20, 21, 22, 23 বিগত 4 বছরে কোনো প্রশ্নই হয় নাই।
তাহলে 2024 সালে আসছে, তার মানে আপনাদের আগের বছর যারা পরীক্ষাটা দিচ্ছে তাদের ক্ষেত্রে আসছে। এইটা দ্বারা একটা আমরা বুঝতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা প্রশ্নের প্যাটার্নের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতেছে। এই গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে তারা প্রশ্নগুলোকে একটু কি করতেছে, কিছু কিছু প্রশ্ন নতুন অ্যাড করতেছে, একটু ক্রিয়েটিভ করতেছে। সেই কারণে এইখান থেকে আগের প্রশ্ন হতো না, এখন করে করতেছে। যদিও এই দুইটা টপিক সহজ, কঠিন না, কিন্তু এগুলো আগে আমরা স্টুডেন্টদেরকে পড়াতাম না, কারণ এগুলো আসতো না তখন। বাট এখন কিন্তু এগুলো আসে, এবং এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে এগুলো পড়িয়েছি। ঠিক আছে। আর উপপাদ্য যেটা, আমরা তো জানেনই যে আপনাদেরকে ক্লাস নিয়েছি উপপাদ্যের উপরে, যেমন গ্রিনের উপপাদ্য, গসের উপপাদ্য এবং স্টকের উপপাদ্য। এই তিনটা উপপাদ্য যে কোনো একটা, তিনটার যে কোনো একটা প্রতি বছর আসবেই আসবে, এটা মিস হয় না এরকম। আর গাণিতিক মানে ভেক্টর বিশ্লেষণের মধ্যে গাণিতিক সমস্যাটা সবচেয়ে বেশি আসে। এখন গাণিতিক সমস্যাটা কেন বেশি আসে, কারণ দেখেন গাণিতিক সমস্যা আসলে কি আছে এখানে। ভেক্টরের মূলত থিওরিক্যাল পড়াশোনা হচ্ছে ওই যে তিনটা উপপাদ্য, আর বাকি সবই গাণিতিক। সেই জন্য এইটারে, এইগুলো আসলে যদিও এক একটা থিওরিক্যাল পার্টের মধ্যেও রাখা যায়, আমি গাণিতিক অংশেই রাখছি। দেখেন এই যে প্রমাণ করে যে ভেক্টরটা সলিনয়েড, হ্যাঁ, ভেক্টরটি সলিনয়েড, তার মানে সলিনয়েডাল ভেক্টর সম্পর্কে আমার লেকচার 9-এ আমি যেই কটা ক্লাস মানে যেই কটা মানে যেই অঙ্কটা করাইছি সেই অঙ্কটা দেখলে এখানে যতটা থাকবে, বা এক্সট্রা করে যদি পরীক্ষায় বানায়ও দেয় স্যাররা, সেটাও আপনারা অ্যান্সার করতে পারবেন। সেম একইভাবে দেখেন এই যে এই 10 নাম্বার লেকচারে আমি এই টাইপের ম্যাথগুলো করিয়ে দিয়েছি, তো বাকিগুলো সব একই রকম। তো এই ম্যাথগুলো হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাবলী থেকে আসবে, যেটা হচ্ছে আমরা কিসে পাচ্ছি, আমরা ভেক্টরের গাণিতিক সমস্যার মধ্যে পাচ্ছি। তাহলে আমরা একটু টাইপ 1-এ আবার ফিরে আসি, দেখি টাইপ 1-এ কি আছে। আমার টাইপ 1-এ হচ্ছে এই প্রশ্নগুলো আছে। এখন এই প্রশ্নগুলো যদি আপনাদেরকে অনেক বেশি কঠিন লাগে, সেক্ষেত্রে আপনারা হয়তো এই যে প্রথম একটা দুইটা এগুলো বাদ দিয়ে আপনি লাস্টের দুইটা জাস্ট দেখতে পারেন, সামুদ্রিকের আয়তন একটা ত্রিগুণন, হ্যাঁ, বা পরস্পর কোন রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। এই প্রশ্নটাও চাইলে আপনারা দেখতে পারেন। তো টাইপ 1টা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কম, টাইপ 2টাও একটু গুরুত্বপূর্ণ কম, কিন্তু টাইপ 2 আবার আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটার কারণ হচ্ছে টাইপ 2 যদি আমি না পড়ি ঠিকঠাক ভাবে, সেক্ষেত্রে আমার এই যে টাইপ 3-এর যে উপপাদ্য আছে না, এই উপপাদ্য কিন্তু আমার বুঝতে অসুবিধা হবে। কারণ আমি যদি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল কি এটার ভৌত তাৎপর্য সহ না জানি, সেক্ষেত্রে আমার উপপাদ্যে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ডাইভারজেন্স বা কার্লের ভৌত তাৎপর্য গাণিতিক বিশ্লেষণ সহ পরীক্ষায় আসে, মাঝে মধ্যে দিয়ে দেয়। সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন আসার চান্স আছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তিনটা উপপাদ্যই আপনারা শিখবেন। গ্রিনের উপপাদ্য বিবৃত ও প্রমাণ করো, স্টকের উপপাদ্য বিবৃত প্রমাণ করো, এবং গসের ডাইভারজেন্স উপপাদ্য বিবৃত প্রমাণ করো। এই তিনটা উপপাদ্যই আপনাদের পড়তে হবে। কেন আমি তিনটা পড়তে বলতেছি, আপনারা এখন ফার্স্ট ইয়ারে, আপনি যখন সেকেন্ড ইয়ারে যাবেন, বিশ্বাস করেন, অনার্স দ্বিতীয় বর্ষে ক্যালকুলাস 2-এ আপনি হচ্ছে এই তিনটা উপপাদ্য আপনি পাবেন। ক্যালকুলাস 2-এ আপনাকে এটা পড়তে হবে। তাহলে ফার্স্ট ইয়ারে আপনি যদি জাস্ট বলবিদ্যা এটা পড়ে নেন, তাহলে আপনার সেকেন্ড ইয়ারেও কিন্তু এই জিনিসটা থাকতেছে, পড়া অলরেডি হয়ে গেছে। আপনি জাস্ট পড়ে নোটটা খাতায় রেখে দিবেন। আপনি সেকেন্ড ইয়ারে উঠলে দেখবেন এই একই পড়া, এবং এইগুলা সেকেন্ড ইয়ারও পরীক্ষা আসবে। এই তিনটার একটা যে কোনো একটা আসবে ক্যালকুলাস 2-তে। এবং ক্যালকুলাস 2 আপনাদের সবারই থাকবে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেই ডিপার্টমেন্টের হন না কেন, সবারই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এই তিনটা উপপাদ্য থাকেই। তার মানে আমরা এই ফার্স্ট ইয়ারে যদি এই তিনটা উপপাদ্য পড়ে ফেলি, আমাদের সেকেন্ড ইয়ারের জন্য এটা গুরুত্বপূর্ণ। আর গাণিতিক সমস্যা তো আমি দেখালামই। আর আমাদের সবচেয়ে ছোট অধ্যায় এই বইয়ের মধ্যে, এটা হচ্ছে পরিমাপ। এটা থেকে আসলে একটা প্রশ্ন দিয়ে দেয়, অল্প ছোট্ট একটা প্রশ্ন দেয়, এটা থেকে পড়ার আসলে তেমন কিছু নাই। যদি আপনারা একবারে পড়তেই চান, তাহলে এই অংশটা পড়বেন, যে দৈর্ঘ্য, ভর এবং সময়ের এককের উৎস সম্পর্কে আলোচনা করো। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হয় দৈর্ঘ্যটা আসতে পারে, অথবা বরেরটা, অথবা সময়েরটা, অথবা তিনোটা দিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা আমি লেকচার 2-এ আলোচনা করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে আমরা ঢুকতেছি এরপরে, ভেক্টরের পরে। সেটা হচ্ছে কণার একমাত্রিক গতি। কণার একমাত্রিক গতি আমরা দুইটা টাইপে ভাগ করছি। এখন এখানে বেশি টাইপ করা যায় না, কারণ নাই তো। তো টাইপ 2টার মধ্যেই দুইটাই গুরুত্বপূর্ণ, এবং দুইটা থেকে আমাদের দেখা যায় ম্যাক্সিমাম এগুলো আসে। তো আমার বিগত সালের প্রশ্নের তো মার্কিং দেওয়াই আছে। দেখেন টাইপ 1-এ কি আছে। টাইপ 1-এ এই যে Vx = V0 + axt এর প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে একটা গতির সমীকরণ।
এবং এই প্রশ্নটা আমি জাস্ট সরাসরিভাবে গাণিতিকভাবে এইভাবে লিখে দিছি। এখন এটা সামনে যদি এইভাবে থাকতে পারে, প্রমাণ করো বা দেখাও যে bx সমান সমান, তখন আপনি যদি বলেন যে এটা তো কমন আসলো না, আপনি লিখছেন ভাই এইটা সমান প্রতিষ্ঠা করো, এরা তো প্রতিষ্ঠা চায় না, এরা প্রমাণ চাইছে, তাহলে তো হবে না। মেইনলি ব্যাপারটা হচ্ছে এই সমীকরণটা আপনার কাছে চাচ্ছে কিনা এটা দেখতে হবে, কেমন? তো এখানে কয়টা সমীকরণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা সমীকরণ আমি এখানে রাখছি। আর চারটা সমীকরণের পাশে একটা এখানে বাংলা প্রশ্ন টাইপের আছে। দেখা হচ্ছে নির্দিষ্ট সময়ে বস্তু কণার বেগ তার অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রমাণ লেকচার 4-এ আমরা করে দিয়েছি। আর এগুলো তো লেকচার নাম্বার দেওয়াই আছে, কোনটা কোন প্রশ্নটা কত নাম্বার লেকচারে আপনারা পাবেন আমাদের কোর্সগুলোতে, সেটা তো জানেনই। আর পরন্ত বস্তুর সূত্রগুলো, এটা হচ্ছে ওই যে গ্যালিলিওর পরন্ত বস্তুর 3টা সূত্র আছে না, সেই 3টা সূত্রই আসলে, এটা একটু কম ইম্পর্টেন্ট আমাদের জন্য, তারপরও আমি দিয়ে রাখছি যেহেতু A+ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ভালো পরিমাণ পড়াশোনা করতে হবে, সেজন্য আসলে এটা মিস দেওয়া উচিত হবে না। আর এগুলা এটা একবার পড়লে আপনার মনে থাকবে, এটা জটিল না, এই জন্য দিয়ে রাখা আর কি। আর গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে। এখন গাণিতিক সমস্যার ব্যাপারটা হচ্ছে এইগুলা আপনার সূত্র বসিয়ে বসিয়ে অঙ্কগুলো করতে হয়। দেখেন ইন্টারমিডিয়েটে আপনারা গাণিতিক সমস্যা যেরকম পড়ছেন না, অনার্সের গাণিতিক সমস্যা সেই একই তো। কিন্তু অনার্সের মেইন ব্যাপারটা হচ্ছে এই যে থিওরিগুলা, এই প্রতিপাদনগুলাই হচ্ছে কঠিন এক একটা স্টুডেন্টের ক্ষেত্রে। তো আমরা এইগুলোতেই বেশি ফোকাস দেই এবং আমরা এইগুলো শিখিয়ে দিই। এগুলো শিখিয়ে দিলে গাণিতিক সমস্যা স্টুডেন্টদের ক্ষেত্রে তারা নিজেরাই সলভ করতে পারে। ওকে। তো এখানে আমরা এই কয়েকটা গাণিতিক সমস্যা রেখেছি। এখন গাণিতিক সমস্যা বিশ্বাস করেন এইখানে যে আমার হচ্ছে ধরেন 5টা গাণিতিক সমস্যা রাখছি, এই 5টা থেকে যে কমন আসবে এরকম কোনো নিশ্চয়তা নাই। কারণ কি? কারণ গাণিতিক সমস্যা টিচার চাইলে তার মতো করে সে যেইটাই মনে চায় সে সেটাই দিতে পারে, কারণ হাজার হাজার গাণিতিক সমস্যা আছে। কিন্তু টিচার চাইলেই এই সমীকরণটা, এই যে ধরেন অ্যাশ ইকুয়ালস টু বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, টিচার চাইলেই এই সমীকরণটার নতুন কোনো ফরম্যাট সে আবিষ্কার করতে পারবে না। এইটা যদি পরীক্ষায় সে দিতে চায় তাহলে এইভাবেই দিতে হবে তাকে। সেজন্য থিওরি বা তাত্ত্বিক প্রশ্নে একটু গুরুত্ব বেশি দিবেন আপনারা, কেমন? আচ্ছা। আর এখানে আপনারা চ্যাটের মধ্যে অনেক কিছু লিখতেছেন। আম, দেখেন এইভাবে চ্যাটে না লিখে আমার মাইক অন করে ডাইরেক্ট আমার সাথে কথা বলেন, আহ, তাহলে বেটার হয়। আচ্ছা। আচ্ছা। ইমা আক্তার লিখছে ভাইয়াকে মনে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। হ্যাঁ, মানে আর্জেন্টিনার টিমটা ভাল লাগে আসলে, এই জন্য সাপোর্ট করা। অবশ্য ব্রাজিল ব্রাজিলের প্লেয়ারদের খেলাও আমার খুবই ভাল লাগে। এর মধ্যে যেমন নেইমারের খেলা তো খুবই ভাল লাগে অবশ্যই। এছাড়াও রবার্তো কার্লোস আছে, হুম, রোনালদিনহো আছে, এরকম অনেক লিজেন্ডারি প্লেয়ার আছে তো ব্রাজিলের। আমি অবশ্য মানে আর্জেন্টিনা সাপোর্ট করলেও ব্রাজিলের খেলাও আমার খুবই পছন্দ, ওই অন্ধভক্তদের মতো অবশ্য না। আচ্ছা, তো আসি দেন, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়। আমার এই অধ্যায়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রাস। আমি একটু আপনাদেরকে দেখাই। আমার এইখানে দেখেন 3 নাম্বার, এই যে টাইপ 3-এর মধ্যে দেখেন 3 নাম্বার টাইপে আমি 37% এখানে গুরুত্ব মানে তুলে ধরছি। যেমন এখানে তো দেওয়াই আছে, দেখেন প্রাসের গতি আমার প্রতি বছরই আসে, শুধু 21 সালে একটা মিস গেছে। কারণ বারবার যদি দিতে থাকে দুই একটা ইয়ারে মিস এরকম হয়। তো এটা বারবার আসে, আবার গাণিতিক সমস্যা এখান থেকে আসে, এবং গতির সমীকরণগুলো কিন্তু এখান থেকে আসে, দেখছেন 20, 21, 23-এ গতির সমীকরণগুলো কোনটা আসে, এটা হচ্ছে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ক্ষেত্রে গতির সমীকরণগুলো আসে। এই যে এইটার মধ্যে আপনারা যদি অধ্যায় 3 এবং 4 দুইটাকে কম্বাইন করে পড়াশোনা করেন, দেখবেন দুইটা অধ্যায় একই রকম লাগবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে। আমি দেখাই। এই যে এই যে 3 অধ্যায়, অধ্যায় 3-এর এই যে এই যে এখানে 5টা ইকুয়েশন, গতির সমীকরণ, এইটা, আর অধ্যায় 4, এই 4-এ এই যে এখানে 3টা ইকুয়েশন বা 4টা ইকুয়েশন রাখছি আমি, এইগুলো একই রকম প্যাটার্নের, একই হিসাব, জাস্ট ওইখানে এক্স এর জায়গায় এখানে আর দেওয়া, এই যে দেখেন আর দেওয়া, ঠিক আছে? তো আমি আশা করতে পারি যে এই দুইটা অধ্যায় যদি আপনারা পড়েন, আপনাদেরকে খুবই সহজ মানে সহজ লাগবে আপনাদের কাছে, এবং খুব জটিল মনে হবে না, এবং খুব দ্রুত মনে হবে যে এই চ্যাপ্টারটা আপনি শেষ করতে পারতেছেন। হ্যাঁ। আচ্ছা দেন, এরপরে টাইপ 2 হচ্ছে গতির সমীকরণকে উপাংশে বিভাজন করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। দেখা যায় যে আমার যে গতির সমীকরণগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো, এই যে উপরের যে ইকুয়েশনগুলো, এগুলোকে অনেক সময় উপাংশে বিভাজন করে দিতে বলে।
পরীক্ষায় বলে যে এই সমীকরণকে উপাংশে পৃথকীকরণ করো বা বিভাজন করো, তখন এইটা কিন্তু আপনার শিখা লাগবে। টাইপ 2 এটা কিন্তু শিখা লাগবে। টাইপ 2 দেখেন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, মোটামুটি 9%। অর্থাৎ এইটা থেকে কিন্তু আহ, যদিও এখানে আমরা এই বিগত 5 বছরে প্রশ্ন আসে নাই, বাট এর আগে কিন্তু ছিল। আমি বলছি 20-এর আগের গুলো আমরা এখানে দেখাই নাই, কারণ জায়গার সংকট আছে। তো আগে কিন্তু আসতো। তো সেই জন্য এইবার যেহেতু প্রশ্নের প্যাটার্নটা নতুন, সেই জন্য আমরা এটাকে মানে গুরুত্ব সহকারে রেখেছি আর কি, কেমন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারের এই প্রথম যে ইকুয়েশন গুলো, এই 5-6টা ইকুয়েশন পড়লে এইটা খুবই সহজ, বিশ্বাস করেন। আমার কাছে মনে হয় বলবিদ্যার সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে অধ্যায় 3 এবং 4। 3 এবং 4 এই দুটো অধ্যায় খুবই সহজ, এবং এই দুটো অধ্যায় আপনারা একসাথে পড়াশোনা করবেন। অধ্যায় 3 পড়ার সাথে সাথে অধ্যায় 4 পড়ে ফেলবেন, দেরি করবেন না, তাহলে হচ্ছে আপনি মজাটা পাবেন না। দ্রুত যদি পড়তে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার আহ পড়তে মজা লাগতেছে, এই দুটো অধ্যায় একই রকম মনে হবে আপনার কাছে। ঠিক আছে, বেশি একটা চাপ ফিল হবে না। আচ্ছা, আর টাইপ 3 হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। এখন এইখানে আমি দুইটা কথা বলতে চাই। দেখেন যে টাইপ 3-এ যে প্রাস আছে আমার, এই যে প্রাস, এই প্রাসের গতির ক্ষেত্রে আমার এইখানে মনে হচ্ছে যে আমি অনেকগুলো প্রশ্ন রাখছি আপনাদের, কিন্তু আসলে এইগুলো অনেকগুলো প্রশ্ন না। এই সবগুলো প্রশ্ন আসলে একটা প্রশ্ন, এই সবগুলো প্রশ্ন আসলে একটাই প্রশ্ন। হ্যাঁ, একটা প্রশ্ন, একটা। এখানে কিভাবে দেখেন, আমি আপনাদেরকে যখন এই ক্লাসটা লেকচার 5-এ যখন পড়াই, দেখেন আপনাদেরকে প্রথমে এইটা প্রমাণ করাইছি যে দেখাও যে প্রাসের গতিপথ প্যারাবোলা, অর্থাৎ প্রাসের গতিপথ বা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি প্যারাবোলা। এখন এই প্যারাবোলাটা মানে আমার যদি আমি এই প্রশ্নটা, প্রথম প্রশ্নটা যদি সলভ না করি, সেক্ষেত্রে আমার এই নিচের গুলোর যে মানগুলো চাইছে সেগুলো আমি সলভ করতে পারবো না। কারণ কি, কারণ এই যে প্রাসের গতিপথ যে প্যারাবোলা, এই প্যারাবোলার যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমাকে প্রথম বের করতেই হবে। আমি যদি এই নিচের এইটাও যদি অ্যান্সার করতে চাই, বা এই নিচের এইটা যদি অ্যান্সার করতে চাই, আমি যেটাই অ্যান্সার করতে চাই না কেন, আমার কি করতে হবে, আমার এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে সেটা পারতে হবে। যদি আমি এটা না পারি, দেন আমি হচ্ছে এই যে এটা এটা আমার আগে শিখতেই হবে। এটা শিখলে আমার বাকিগুলো সব অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক। তো এই জন্য দেখেন প্রাসের জন্য সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা, মোট উড্ডয়ন কাল এবং অনুভূমিক পাল্লার রাশিমালা বের করুন। এগুলো খুবই মানে সহজ হবে যদি আপনি প্রথম এই প্যারাবোলার গতিপথটা শিখে ফেলেন। এখন পরীক্ষায়, পরীক্ষায় এই প্রাস থেকে প্রশ্ন কয় ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরিগুলোই কিন্তু এখানে দেখানো আছে। কিন্তু এই ও সবগুলো প্রশ্নের উত্তর একই ও রকম, আচ্ছা। একই ফরম্যাটে। আপনারা লেকচার দেখেন, সব লেখা আছে লেকচার 5, লেকচার 5, লেকচার 5, লেকচার 5, লেকচার 5। তার মানে কি, এটা আসলে একটা প্রশ্নের অ্যান্সারই। ঠিক আছে, আপনারা লেকচার 5 ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা সহজ, কেমন। এখন প্রশ্নে স্যাররা যদি সব না চায়, শুধু মোট উড্ডয়নকাল চায়, যে প্রাসের মোট উড্ডয়নকালের রাশিমালা প্রতিপাদন করে, শুধু যদি এইটা চায়, আমি তো সবটার জন্যই পড়াইছি। এখন শুধু স্যারে যদি এই পার্টিকুলার এই অংশটুকুর জন্য চায়, তখন আপনি ততটুকুর অ্যান্সার দিবেন, কিন্তু আপনার মূল সমীকরণ পর্যন্ত ঠিকই আপনার বের করতে হবে। সেই জন্য আমি প্রথম যে প্রশ্নটা রাখছি, যে প্রাসের গতিপথ বা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি প্যারাবোলা, এইটা আপনারা ফার্স্টে পড়ে ফেলবেন, কেমন। এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, তো এরপরে আমরা হচ্ছে গাণিতিক সমস্যা এখানে থাকবে কিছু, যেগুলো আমাদের আসলে কমন ফেলানোর কিছু নাই। আমরা গাণিতিক সমস্যাগুলো হচ্ছে বিগত 5-6 বছরে বা বিগত 10 বছরে যেই গাণিতিক প্রশ্নগুলোই মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল, সেগুলোই এখানে তুলে রাখছি। কারণ এখানে গাণিতিক সমস্যার ক্ষেত্রে বাংলাদেশের যেই স্যার প্রশ্ন করবে, তার ছাড়া বাংলাদেশের কেউ, কারো পক্ষেই সম্ভব না আপনাদেরকে কমন দেওয়ার। বিশ্বাস করেন, এটা সম্ভবই না। তো সেই জন্য জাস্ট আমাদের তো কিছু করার নাই, আমাদের তো কয়েকটা গাণিতিক সমস্যা আমাদের পড়তে হবে। সেই পড়ার জন্য আমরা কি পড়বো তাহলে, সেটা হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এগুলোই আমরা পড়ে যাব। দেন এই রিলেটেড যদি স্যাররা সংখ্যাগুলো ঘুরিয়ে দেয়, ধরেন এইখানে 60 মিটার পার সেকেন্ড না দিয়ে 50 মিটার পার সেকেন্ড দিল, আর এখানে 3 সেকেন্ড দিল, তাহলে আমি যেন অঙ্কটা করতে পারি। এই তো এতটুকু অ্যাবিলিটি থাকার জন্য আমরা এই কয়টা প্র্যাকটিস করবো, কেমন। আচ্ছা,
দেন বল ও গতি, এইটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই অধ্যায়টা থেকে দেখেন আমাদের হচ্ছে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। কেমন? এই যে দেখেন, আমার বল নিউটনের সূত্র থেকে আসে নাই বিগত বছরে, বল থেকে কিন্তু মানে 21-এ 22-এ এবং 23-এ আসছে। ঘর্ষণ থেকে কিন্তু মোটামুটি এক বছর পর পরই আসে। ঠিক আছে, হয়তো দেখা গেছে 19 সালে ঘর্ষণ থেকে প্রশ্ন আসছে, বা 18-তে আসছে, 17-তে আসছে, যেগুলো এখানে আমরা উল্লেখ করতে পারিনি। তো আমরা একটু দেখি টাইপ একে কি আছে, নিউটনের সূত্রগুলো। তাহলে নিউটনের সূত্রগুলো জাস্ট আমাদের, এটা তো একটা বেসিক লেভেলের ব্যাপার, আমরা জাস্ট একটু জাস্ট হালকা একটু পড়ে নিলে যেন আমাদের পরীক্ষা আসলে লিখতে পারি। নিউটনের প্রথম সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। তো নিউটনের প্রথম সূত্রটি তো খুব অল্প একটা লেকচার, আপনার লেকচার একে দেখতে পারবেন। আচ্ছা, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো, এবং দেখাও যে এফ ইকুয়ালস টু এম এ, অথবা এটা সামেশন এফ ইকুয়ালস টু এম এ, এইভাবেও আসতে পারে। যেই ফরম্যাটে আসুক, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ সবার জন্য। এটা 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 হচ্ছে টাইপ একের থেকে শুধু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আর নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো, এইটা একটু কঠিন। মানে কঠিন বলতে আলটিমেটলি এটা আসে নাই বিগত বছরে কখনো। বাট যদি এটা প্রশ্নে এইবার দিয়ে দেয়, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তাদের যে একটা প্রশ্নের যে দুর্নাম সেটা তারা এবার গোছাবে, যে আমাদের হচ্ছে সাজেশন পড়লেই কমন আসে এরকম একটা ব্যাপার ছিল। সেই জন্য আমি এটা অ্যাড করে দিছি, যারা খুবই বেশি পরিশ্রমী, পড়াশোনা বেশি করতে পারে তার জন্য এইটা নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন। অর্থাৎ আমি নিউটনের ফার্স্ট ল থেকে সেকেন্ড ল, সেকেন্ড ল থেকে থার্ড ল, বা থার্ড ল থেকে সেকেন্ড ল, এই যে ব্যাপারটা, এটা আমি লেকচার 3-এ আপনাদেরকে পড়িয়ে রাখছি। আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন। ওকে। এখন হচ্ছে আমরা টাইপ 2 বল, যেটা মৌলিক 4টি বল সম্পর্কে সম্পর্কে আলোচনা করতে বলতে পারে, অথবা এবং সেখান থেকে একীভূত তত্ত্ব সম্পর্কে আপনাদেরকে আলোচনা করতে বলতে পারে। তো আশা করি এই মানে এটা কোনো গাণিতিক সমস্যা না, এটা বাংলা টাইপের অ্যান্সার হবে, এবং খুব অল্প আপনারা এটা লিখলেই মানে আপনারা মার্ক পেয়ে যাবেন, খুব ছোট। আমি লেকচার এটা 4-এ আপনাদেরকে পড়িয়েছি। আচ্ছা, ঘাত বল কি? দেখো যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল প্রশ্ন, এটা 4 নম্বর লেকচারে দেওয়া আছে। ড্র্যাগ বল কি এবং প্রান্তিক বেগের রাশিমালা, এইটা মাঝে মাঝে দেখা যায় আসে, তবে বেশি একটা না, মাঝে মধ্যে এসে যায়, সেজন্য এটা রাখা আছে সাজেশনে। আমাদের এই যে ঘর্ষণ টাইপ 3, এই ঘর্ষণটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন ঘর্ষণ কি, ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা, যদিও এই অংশটা পরীক্ষায় কখনো আসে নাই, কিন্তু এইবার লেস যদি লাগায় দেয়, ধরেন প্রশ্ন এই যে 2 নম্বরটা আসছে যে ঘর্ষণ কোণ কি, এইখানে ঘর্ষণ কোণ না দিয়ে যদি বলে ঘর্ষণ কি এর সুবিধা অসুবিধা আলোচনা করো, এবং দেখাও যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান, এটা বলতে পারে। অথবা বলতে পারে দেখাও যে 10x ইকুয়ালস টু কি মিউ এস। এটা বললো না আপনাকে, আর এইটা বলে দেয় নাই যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান, এইটা বলে নাই। এখন আমি যদি শুধু সাজেশনে এটা রাখতাম, এই বাংলা লেখাটুকু, পরীক্ষা যদি এটা আসতো, আপনারা চিন্তা করতেন কি রে, এটা তো ভয়ে সাজেশনে দেয় নাই, তাহলে এটা পরীক্ষা আসলো কমন পড়ে নাই। বিষয়টা কিন্তু এটা না। দেখেন, প্রশ্নগুলো কিন্তু 2-3 ক্যাটাগরিতে হতে পারে। যেমন এইখানেই হয় বাংলা ক্যাটাগরিতে হতে পারে, দেখাও যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান, এটা হচ্ছে বাংলা ক্যাটাগরিতে প্রশ্ন করা। দ্বিতীয়ত, গাণিতিক ফর্মে প্রশ্ন করতে পারে, তখন আপনাকে বলবে যে ঘর্ষণ কোণ কি, দেখাও যে 10x ইকুয়ালস টু মিউ এস, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে, এভাবেও লাস্টে লিখে দিতে পারে। তখন এটা কিন্তু গাণিতিক ফর্মে প্রশ্নটা করলো। তাহলে একটা বাংলা ফর্ম, দুইটা হচ্ছে গাণিতিক ফর্ম, এইটা একটা ফর্ম। আরেকটা ফর্ম হচ্ছে হতে পারে যে কোনো বিজ্ঞানীর নাম দিয়ে সরাসরি বলে দিতে পারে যে অমুকের সূত্রটি প্রতিপাদন করো। হ্যাঁ, বা নিউটনের এই যে থাকে না, নিউটনের গতিসূত্রটি প্রমাণ করো, বা নিউটনের দ্বিতীয় সূত্রটি প্রমাণ করো, এরকম হয় নাম দিয়ে বলতে পারে, যেটা ফেমাস নাম অবশ্যই সবার পরিচিত থাকতে হবে, সেই নামে থাকতে পারে। 2 বাংলা ফর্মে থাকতে পারে। 3 গাণিতিক ফর্মে থাকতে পারে। তো যেই ফর্মই থাকুক, আপনার বুঝতে হবে যে এই প্রশ্নটা আমি পড়েছি, এটা বাসায় আমার এটা মানে রিভিশনে আছে, এবং আমি এটা এখনই লিখতে পারবো পরীক্ষায়। আপনার প্রশ্নের প্যাটার্নটা ধরার ক্যাপাবিলিটি, স্কিলটা তৈরি করতে হবে, যে আসলে এটা তো একই প্রশ্ন আমি যেটা পড়ে আসছি, হয়তো আমি বাংলা ফর্মে পড়ে আসছি, পরীক্ষায় এটা গাণিতিক ফর্মে দিয়ে দিছে। ঠিক আছে। এই যে এখানে দেখেন, দেখাও যে ঘর্ষণ কোণ স্থিতি কোণের সংখ্যা মান সমান। ঠিক আছে। তো এইটা আমার হচ্ছে এইখানে কি ফর্মে দেওয়া আছে, এইটা দেওয়া আছে আবার হচ্ছে বাংলা ফর্মে।
এটা বাংলা ফর্মে দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই এটার গাণিতিক ফর্মটা কিরকম হতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, এটার লেকচারে আমি গিয়ে ঢুকে দেখাচ্ছি। আমার অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞানের সেকশন বলবিদ্যা। আমার অধ্যায় বল এবং গতি। গতির আমরা একটু পিডিএফটা ওপেন করলাম, হ্যাঁ। আচ্ছা, পিডিএফ দেখেন, আমার এই চ্যাপ্টারে আমি জড়তা থেকেই শুরু করছিলাম, একদম বেসিক লেভেল থেকে, বল কি, বলের বৈশিষ্ট্য কি, নিউটনের প্রথম গতিসূত্র। এই যে যেটা প্রশ্ন যদি আসে আপনারা এতটুকু অ্যান্সার লিখতে পারবেন। তারপর দ্বিতীয় সূত্র বোঝার আগে আমার ভরবেগ বুঝতে হবে, সেই জন্য আমি ভরবেগের কনসেপ্টটা এখানে রাখছি। তারপরে ভরবেগটা বুঝার পরে আমার নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আসতেছে। এই দ্বিতীয় সূত্রের প্রমাণটা, এই যে যেটা আমরা পরীক্ষায় যদি আমাদের চায় যে এফ ইকুয়ালস টু এম এ, সেটা আমরা এতটুকু লিখতে পারি। অথবা যদি আমার সামেশন পর্যন্ত চায় তখন আমি এতটুকু আর এক্সট্রা 2টা লাইন করে দিলে হয়ে যায়। দেন গতির তৃতীয় সূত্র, এই তৃতীয় সূত্র এখানে দেওয়া আছে। এখন এই যে গতিসূত্রগুলোর মধ্যে সম্পর্ক, আমার এই যে সম্পর্কের ক্লাসটা এই যে এটা এটা নিউটনের প্রথম সূত্র, এটা নিউটনের দ্বিতীয় সূত্র, দেন এটা নিউটনের তৃতীয় সূত্র। এইভাবে 3টার সম্পর্ক। তো আমরা এক্সট্রা অনেক কিছুই পড়াইছি যেগুলো আমাদের সাজেশনে নাই, কারণ বেসিক সহ পড়াইতে হয়েছে। তো আমি কোনটা যেন দেখাবো, এই যে ঘর্ষণ, ঘর্ষণ। ওকে। ঘর্ষণ, হ্যাঁ। ওকে, তো ঘর্ষণ আমার এই যেটা, যে দেখাও যে ঘর্ষণ কোণ ট্যানজেন্টের মান স্থিতি ঘর্ষণের মানকে সমান, এটা আমি দেখাইছি। যে 10x হতে পারে, সেটা 10 ল্যামডাও হতে পারে। এখন ধরেন আমি সাজেশনে 10x দিয়ে রাখছি, এখন পরীক্ষায় আহ, প্রশ্ন দিয়ে দিল আপনাদেরকে, দেখাও যে 10 ল্যামডা ইকুয়ালস টু মিউ এস। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আপনি এক্স দিলেন, পরীক্ষা আসলো ল্যামডা, প্রশ্নটা তো কমন আসলো না, সাজেশনে কমন আসলো না, বলেন তো এটা কি আমার দোষ? না, এখানে সিম্বল যে কোনো কিছু হতেই পারে। সিম্বল যে কোনো কিছু হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আহ মানে এটাতে রাখতে হবে। বুঝে গেছে? অবশ্যই এটার নলেজটা থাকতে হবে যে আসলে এখানে এক্স এ আমি যদি কোণের মানটাকে ল্যামডা ধরি এক্স এর পরিবর্তে, আমার তো ল্যামডাই হয়ে যাচ্ছে, এক্স এর জায়গায় আমি ল্যামডা লিখে দেব। এতটুকু বেসিক থাকতে হবে। এখন আমি যেই প্রশ্নটা দেখাইতেছিলাম যে দেখাও যে ঘর্ষণ কোণ স্থিতি কোণের সংখ্যা মানের সমান, এটা বাংলা ফর্মে না দিয়ে যদি বলে দেখাও যে ল্যামডা ইকুয়ালস টু থিটা, হুম, বলতে পারে যে ঘর্ষণ কোণের জন্য দেখাও যে ল্যামডা ইকুয়ালস টু থিটা, এইটা যদি আসে তখন আপনি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার লিখবেন। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করবেন এবং এই চিত্র আঁকতে হবে একে, দেন এইখানে অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন যে অতএব ঘর্ষণ কোণ এবং স্থিতি কোণের সংখ্যা মান সমান। হ্যাঁ, তো যাই হোক, এইটা আমি দেখালাম এই জন্য যে আমার প্রশ্নের প্যাটার্নে কয় রকম ফর্ম হতে পারে। ঠিক আছে, এখানে আরো আছে নিচে, এই যে আমার আরো এখানে অনেক দেওয়া আছে, অনেকগুলা সম্পর্ক দেওয়া আছে। এই যে ঘর্ষণের সুবিধা অসুবিধা, যেটা প্রথম লেকচারে ড্র্যাগ বল, এই যে ড্র্যাগ বল কি এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। দেন প্রান্তিক বেগের রাশিমালা, এই যে প্রান্তিক বেগের রাশিমালা আমার এতটুকু অ্যান্সার দিলেই আমার শেষ। তো এটা আমার চ্যাপ্টার। ওকে, তো আমি সাজেশনে ছিলাম, সাজেশনে আবার একটু ফিরে আসি। তো আশা তো করতে পারি এখন আপনারা এই জিনিসটা ধরতে পারছেন যে কিভাবে হচ্ছে। তো এখন এই যে গাণিতিক প্রশ্নের যে 3টা ফর্ম আমি বললাম, এটা আপনারা একটু মাথায় রাখবেন দয়া করে, কেমন? আচ্ছা, তো আমরা এটা তো দেখলামই যে ঘর্ষণ কোণ স্থিতি কোণের সংখ্যা মান সমান। হ্যাঁ, তারপরে আমাদের এখানে আরো প্রশ্ন রাখা আছে, আমরা টাইপ গাণিতিকটা তো বলেই দিছে আগে যে এটার ব্যাপারটা কি। আমরা কাজ শক্তি ক্ষমতায় আসি একটু, কাজ শক্তি ক্ষমতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এবং এটার মধ্যে দেখা যাচ্ছে যে টাইপ 3 এবং টাইপ 4 আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি টাইপ 5ও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু দেখি টাইপ 1-এ কি আছে। টাইপ 1 আমরা কাজ, কাজ রিলেটেড, ওয়ার্ক রিলেটেড যেই প্রশ্নগুলো হতে পারে সেগুলো এখানে আমরা ইনক্লুড করছি। এখন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে দেখা যায় যে প্রশ্নের প্যাটার্ন বারবার ঘুরিয়ে দেয়, হ্যাঁ। তো যেহেতু বারবার ঘুরিয়ে দেয়, সেজন্য প্রশ্ন সংখ্যা বেশি হয়ে গেছে, এটাতে আমাদের কিছু করার নাই। যেমন আমি চাইলে এটা এইটা এইভাবে লিখতেই পারতাম যে ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ, হুম, কি, এবং বলের দ্বারা এই কাজসমূহের ব্যাখ্যা দাও বা উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটাও বলতে পারতাম। তখন আমি এই 3টা প্রশ্নকে একত্রে একটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে কি হতো, আমি যদি অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে একটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিই, সেক্ষেত্রে আমার এখানে সাজেশনে মনে হবে আমি কোন কম প্রশ্ন দিছি, আসলে কম না তো। আপনি যখন পড়তে যাবেন তখন তো আপনার সেই বেশিই পড়তে হচ্ছে।
সেক্ষেত্রে বরঞ্চ আপনার সাজেশনটা দেখা গেছে আপনার বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন যতটুকু স্বাধীনভাবে আসতে পারে পরীক্ষায়, প্রত্যেকটা প্রশ্নকে আমি স্বাধীনভাবে রেখেছি। হয়তো একটু বড় দেখা যাবে সাজেশন, কিন্তু এক্ষেত্রে আপনার পড়তে খুব সহজ হবে এবং গোছানো মনে হবে। দেখেন, ধনাত্মক কাজ বা বলের ধারা কাজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঋণাত্মক কাজ বা বলের দ্বারা বলের বিরুদ্ধে কাজ ব্যাখ্যা করো। ধনাত্মক ঋণাত্মক কাজের পার্থক্য লিখো। তাহলে এই তিনটা প্রশ্ন আসলে একই ধরনের। ঠিক আছে, একটা লেকচারের মধ্যেই এগুলো আলোচনা হয়েছে। ধ্রুব বল দ্বারা কৃত কাজ বা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, হুকের সূত্রটি বিবৃতি করো। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা প্রতিপাদন করো এবং দেখাও যে কাজ সর্বদা ধনাত্মক হয়। এটা আমার লেকচারে 2 অ্যাড করা আছে শেষের দিকে। হ্যাঁ, তারপরে মহাকর্ষ বলের ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা বা আনত তল, এটা ওয়ান কাইন্ড অফ গাণিতিক সমস্যার মতোই। হ্যাঁ, তো আনত তলের ক্লাস যেটা লেকচার 2 এ, এটা করলেই দেখা গেছে এমজিএস সাইন আলফা পর্যন্ত এটা সমাধান করলেই এটা অ্যান্সার হয়ে যায়। বরঞ্চ এটা আরো মানে আনত তলের অঙ্কের জন্য এটা আরো অর্ধেক অ্যান্সার মানে লিখলে অ্যান্সার হয়ে যায়। দেন টাইপ 2 আমরা শক্তি রিলেটেড। হ্যাঁ, বিভব শক্তি কি, দেখাও যে অভিকর্ষ বিভব শক্তি ভূপৃষ্ঠতে বস্তুর উচ্চতার সমানুপাতিক। এইটা আসতে পারে। অথবা এই প্রশ্নটার একটু টুইস্ট করে দিলে, মানে একটা লাইন বেশি লিখলেই আপনার এই নিচের অঙ্কটা হয়ে যায় যে দেখাও যে ভূপৃষ্ঠে বা সমুদ্র পৃষ্ঠে বস্তুর বিভব শক্তির মান 0। একই, কিন্তু দুইটা প্রশ্ন কিন্তু একই, যে অভিকর্ষ বিভব মানে বিভব শক্তি ভূপৃষ্ঠ হতে উচ্চতার সমানুপাতিক, অথবা দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ বস্তুর বিভব শক্তির মান 0। এই দুইটা প্রশ্নের উত্তর একই এবং আপনারা লেকচার 2 তে এটা পেয়ে যাবেন, নোটা আপনারা দেখে নিন। গতিশক্তি কি, দেখা যাচ্ছে গতিশক্তি বস্তুর ব্যাগের সমানুপাতিক, মানে ব্যাগের বর্গের সমানুপাতিক, এটা লেকচার 2 এ আলোচনা করে দিয়েছি। দেন বিভব শক্তি বলের মাধ্যমে মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই যে আমার এই প্রশ্নটা, আমি এটাকে একটু মার্ক করি। এই প্রশ্নটা বিভব শক্তি ও বলের মধ্যে সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইকুয়েশনটা এরকম, এফ ইকুয়ালস টু মাইনাস ডেল ডট বি। হ্যাঁ, এটা ভেক্টর চিহ্ন থাকে, আপনারা ভেক্টর দিয়ে দিতে পারেন, ফোর্স রিলেটেড। তো এইরকম একটা প্রতিপাদন, এটা হচ্ছে এই বিভব শক্তি এবং বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। এই সূত্রটা আপনাদের অনার্স 2য় বর্ষ থেকে শুরু করে অনার্স 4th ইয়ার পর্যন্ত কাজে লাগবে। এই জন্য বললাম এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। যেহেতু এটা 4th বর্ষ পর্যন্ত আপনার কাজে লাগবে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য এই প্রশ্নটা আপনারা পড়বেন। এখন এই পরীক্ষা, এই প্রশ্নটা পরীক্ষা এইভাবে আসতে পারে, দেখাও যে এফ ইকুয়ালস টু মাইনাস ডেল ডট বি, গাণিতিক ফর্মে আসতে পারে। অথবা বলতে পারে বিভব শক্তি ও বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। যেভাবেই বলুক অ্যান্সার তো এইটাই বের হবে, এইটাই তো বের হবে, এটাই তো বের হবে না। আচ্ছা, তাহলে আশা করা যায় আপনারা এই ব্যাপারগুলো এখন ধরতে পারতেছেন যে আমি কি বলতে চাই। তো এখন দেখেন, এই যে অথবা দেখাও যে এফ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি, অথবা গ্রেড, গ্রেড মানে গ্রেডিয়েন্ট, এটা হ্যাঁ গ্রেড মানে গ্রেডিয়েন্ট ডট ভি, অর্থাৎ সামনে একটা মাইনাস থাকে। আর টাইপ 3 হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, যে কাজ শক্তি উপপাদ্যটি লিখো, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রতিষ্ঠা করো। অথবা কাজ শক্তির উপপাদ্যটি লিখো, ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্যটি প্রতিপাদন করো বা প্রতিষ্ঠা করো। হয় পরিবর্তনশীল বলের ক্ষেত্রে চাইতে পারে, অথবা ধ্রুব বলের ক্ষেত্রে চাইতে পারে, যে কোনো একটা চাবি। এই দুইটা প্রশ্নের একটা 100তে 100 আসবে, 100% একটা আসবে। ঠিক আছে। আর শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমাদের কিছু প্রশ্ন আছে, যে শক্তির সংরক্ষণ সূত্রটি লিখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো। দেন পরন্ত বস্তুর যে কোনো সময়ের গতিশক্তি ও বিভব শক্তির রাশিমালা বের করো। এই দুটো আসলে প্রায় একই। সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো। দেখেন, যেটাই শক্তির সংরক্ষণ সূত্র ওইটাই নিত্যতা সূত্র, একই। আপনাদের শব্দের ব্যবহার বুঝতে হবে, এটা কি সমর্থক শব্দ কিনা, একই রকম কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, এই যে আনত তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি, ওই যে একটা ঢালু পথে কোন একটা বস্তু গড়িয়ে পড়ে, সেই অঙ্কটা আর কি। তো এরকম আছে আর কি, প্রশ্নগুলো আপনারা দেখে নিয়েন, এগুলো গুরুত্বপূর্ণ। কণা ব্যবস্থা এই অধ্যায়টা একটু ছোট আপনাদের ক্ষেত্রে, কিন্তু দেখেন এই অধ্যায়টাতেও আমি মোটামুটি যেই প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো, এর বাইরে আসলে স্যাররা কি প্রশ্ন দিবে আমার মাথায় ঢোকে না। কারণ এর বাইরে প্রশ্ন দিলে আসলে স্টুডেন্টের পক্ষে লেখাও তো সম্ভব না। ভরকেন্দ্র কি, একমাত্রিক সিস্টেমের জন্য ভরকেন্দ্রের রাশিমালা বের করো। দ্বিমাত্রিক সিস্টেমের ক্ষেত্রে ভরকেন্দ্রের রাশিমালা বের করো। ত্রিমাত্রিক সিস্টেমের ক্ষেত্রে ভরকেন্দ্রের রাশিমালা বের করো। দেখেন এই তিনটা প্রশ্ন আসলে একই,
হ্যাঁ, একটা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এখন অন্য কেউ হলে কি করতো, সাজেশনের ক্ষেত্রে এই তিনটাকে একটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিত। এখন আমার কথা হচ্ছে তিনটা তো আসলে একটা প্রশ্নের মধ্যে ঢুকানোর দরকার নাই, কিন্তু তিনটা তো সলিউশন তিন ভাবে করতে হবে। হ্যাঁ, প্রসেসটা প্রায় সেম, কিন্তু তিনটার জন্য তো আপনাদের হচ্ছে তিন রকমই মানে অ্যান্সারটা বের হয় আর কি। সেজন্য আমি আলাদাই রাখছি, হয়তো অনেকটা বড় দেখাবে সাজেশনটা, কিন্তু আপনারা এইভাবে পড়তে অনেক সুবিধা হবে। কেমন? আমরা হচ্ছে আপনাদের সুবিধার কথা চিন্তা করি আমরা। আমি চাইলে সাজেশন ছোট দেখাতেই পারি। আমি সাজেশন ছোট দেখি, আমার লাভটা কি যদি আপনার মানে উপকার না হয়? আর আমরা তো অবশ্যই বলবিদ্যার জন্য ফার্স্ট ক্লাস সাজেশনটা দিব। সেক্ষেত্রে আপনার যাদের মানে কম পড়তে হবে, ফার্স্ট ক্লাসের জন্য শুধু, সব পড়তে পারবো না তাদের জন্য তো আমি সেটা কম্প্যাক্ট ভাবে ছোট করে দিবই, সেক্ষেত্রে আপনারা ওইটা ফলো করতে পারবেন। তো এই যে এখানে যে প্রশ্নগুলো রাখা আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলাই আসবে পরীক্ষা আসলে, এর বাইরে থেকে আসবে না, আপনারা এটা পড়ে নিতে পারেন। অষ্টম অধ্যায়টাও আমাদের জন্য খুবই ছোট একটা অধ্যায়। আমরা এখানেও মোটামুটি সব প্রশ্নগুলোই রাখছি যেগুলো গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নিন। ঠিক আছে? দেন ঘূর্ণন স্থিতিবিদ্যা, এটাও আমাদের জন্য মানে মোটামুটি ইম্পর্টেন্ট। দেখেন, ঘূর্ণন রাশিসমূহ, কৌণিক বেগ বলতে কি বুঝো, কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, কৌণিক ত্বরণ কি, কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এই টাইপ একের থেকে প্রশ্ন মানে আসার সম্ভাবনা বেশি। বা কেন্দ্রমুখী ত্বরণ বলতে কি বুঝো, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। আপনারা এই টাইপ একের থেকে একটা প্রশ্ন 100% কমন পাবেন, 100%। আর টাইপ 2-এ দেখেন, আমরা গতির সমীকরণ পড়ছি না? আমরা ওই যে চ্যাপ্টার 3 এবং 4-এ, 3-এ পড়ছি একমাত্রিক গতির সমীকরণ, চ্যাপ্টার 4-এ পড়ছি কত, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের জন্য। সেই ইকুয়েশন গুলাই হচ্ছে এটা। দেখেন ওই ইকুয়েশন গুলাই এগুলো, কিন্তু এগুলো জাস্ট কৌণিক ব্যাপারের সাথে রিলেটেড। ঠিক আছে? দেখেন আমাদের এটা ছিল কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, হাফ এটি স্কোয়ার, এরকম ছিল না? সেই ইকুয়েশনটা এই যে দেখেন, থিটা ইকুয়ালস টু ওমেগা এটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে? আর এটা হচ্ছে কৌণিক সরণ থিটাটা। এই জন্য এইভাবে কৌণিকের ক্ষেত্রে এই যে দেখেন লিখে আছে কৌণিক গতির সমীকরণ সমূহ, এখান থেকে একটা দিয়ে দেয় পরীক্ষায়। ঠিক আছে? সেই জন্য আমরা এটা পড়বো। আর এটা হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্কের একটা ইকুয়েশন, যদিও এটা এখানে রাখছি আর কি। আহ, আর গাণিতিক সমস্যা এগুলো তো মোটামুটি বললামই যে এগুলো আসলে কমনের কিছু নাই, এগুলো বিগত বছরগুলো করলেই হয়ে যায়, আর এগুলো খুবই সহজ। আপনি জাস্ট মানগুলো সমীকরণে বসাবেন আর ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যাবে। আর ঘূর্ণন গতিবিদ্যা, এটা এই চ্যাপ্টারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু এই চ্যাপ্টারটা একটু সমস্যা আছে। এটা সমস্যা হচ্ছে এটা মানে একটু কঠিন আর কি। হ্যাঁ, মানে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এটা একটু কঠিন মানে ফেস হবে সবার ক্ষেত্রে। তো আবার অনেকের নাও হতে পারে, তো আমি এই জন্য এটা অনেকের পড়তে নিষেধ করি। আর পড়তে পারলে অবশ্যই ভালো। এটা আপনারা পড়ে নিন, সাজেশনতে দেওয়াই আছে, এখানে আর দেখানোর কিছু নাই। তো এই হচ্ছে আমার মেইন অংশটুকু। তাহলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। এখন আমি আপনাদের প্রশ্ন নিব। আপনারা কার কি প্রশ্ন আছে, মানে মতামত আছে, আপনারা জানাবেন, আমি সেইভাবে উত্তর করে দেবো। হ্যাঁ, আমি হচ্ছে মেসেজ থেকে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো নিতে পারতেছি না। আপনারা মাইক চালু করে আমার সাথে কথা বলুন দয়া করে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এইটার রেকর্ডেড কই পাবো? এইটা রেকর্ডেড লাগবে আবার? এখন দেখলেন হলো না? ভাইয়া পরে ভুলে যাই কি কি ইনফরমেশন দিয়েছেন এই আচ্ছা জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি এটা রেকর্ডেড মানে রাখছি, আমরা যদি পরবর্তীতে খুঁজে পাই রেকর্ডগুলো, আমার এটাতে ইসে তো ম্যাকবুকে তো, তো আমি যদি দেখি এটা কোন ফাইলে যায় সেভ হয়, যদি আমরা পাই আমি দিয়ে দিব। হ্যাঁ, ধ্রুবক সাজেশনটা আছে না, ধ্রুবক সাজেশনের মধ্যে বলবিদ্যার যেমন এই যে অধ্যায় ভিত্তিক এ প্লাস, তারপরে ফার্স্ট ক্লাস, এই 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 সেকশনের মধ্যেই অ্যাড করে দিব ক্লাস, যদি আমরা রেকর্ডটা পাই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তারপরে বাকি আর কার কোনো প্রশ্ন? স্যার, মানে মাইক হ্যালো চালু করে বলতে হবে আমার সাথে, হ্যাঁ। স্যার, আরো যে বাকি যে ক্লাসগুলো নিছেন এভাবে অন্য সাবজেক্ট গুলার ওগুলার লাইভ গুলা কোথায় পাবো? আমরা অলরেডি বাংলাদেশের ইতিহাস আপনাদের লাইভ ক্লাস নিয়ে ফেলছি। আমরা হচ্ছে আইসিটির উপর নিয়ে ফেলছি। আমি তাপগতিবিদ্যার উপর নিয়ে ফেলছি, 3টা গেছে। তারপর হচ্ছে সম্ভবত ক্যালকুলাসের উপর হয়ে গেছে, আজকে বলবিদ্যা। আপনাদের 5টা সাবজেক্টের উপর কিন্তু জুম লাইভ হয়ে গেছে। আপনাদের এখন প্রপার্টিস অফ ম্যাটারটা বাকি আছে, পদার্থের ধর্মতরঙ্গটা বাকি, আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মানে যেটা ফাউন্ডেশন ম্যাথ এটা বাকি আছে, আর কেমিস্ট্রি এক। আপনাদের আর 3টা সাবজেক্টের লাইভ বাকি আছে। হ্যাঁ, মানে যখন সাজেশনটা দিব, শাসন দেওয়ার পরেই আর কি আপনাদেরকে এই লাইভে নিয়ে আলোচনা করা হবে। কেমন?
স্যার বাকি ওই ক্লাসগুলো যদি ওই সাজেশনে করে দিতেন, আপলোড করে দিতেন, তাহলে ভালো হইতো আর কি। মানে বাকিগুলো তো নেওয়া হয় নাই এখনো। স্যার, ওই যেগুলো নেওয়া হয়েছে ওগুলা তো সবগুলা হ্যাঁ, নাই। এখানে এখানে নেওয়া হয়েছে। আমরা হচ্ছে ওই ক্যালকুলাসের ক্লাসটা সম্ভবত রেকর্ড করা হয় নাই, স্যার হয়তো বোঝে নাই। আর বাকিগুলো আমি দেখি রেকর্ড, মানে যে কটা রেকর্ড আছে, মানে ল্যাপটপে আমি যদি খুঁজে পাই আমি সেক্ষেত্রে বলে দেবো অ্যাড করে দিতে, কেমন? এটা রেকর্ড ফাইলটা তো আমার পেতে হবে আসলে। আহ, তো এই আর কি, পেলে আমরা অবশ্যই দিয়ে দেবো। আমাদের তো আর এটা রেখে লাভ নাই নিজেদের কাছে। জি বলেন, চয়ন রয় বলতে চাচ্ছে কিছু, হ্যাঁ বলো। আদাব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, আদাব। ভাইয়া, এটা কি শুধু কি একবারেই লাইভ ক্লাস নেবেন না আরো লাইভ ক্লাস হবে? আর লাইভ ক্লাস লাগবে আপনাদের? না, যদি হয় দেই আর একবার করে সাজেশনটা। সাজেশনের উপর আর মনে হয় না লাইভ ক্লাস ওইভাবে প্রয়োজন পড়বে। আমি তো বলেই দিলাম কিভাবে আপনারা এই জিনিসগুলো মানে অ্যানালাইসিসটা বলে দিলাম না, প্রশ্ন কোনটা কোন হুম। কিভাবে আসতে পারে। তো এটা জাস্ট একটু মাথায় রাখেন, এইভাবে পড়াশোনা করেন, হয়ে যাবে। আমার মনে হয় সাজেশনের উপরে আর লাইভ ক্লাস প্রয়োজন নাই আপনাদের। তবে যদি প্রয়োজন পড়ে পরীক্ষার যখন আপনাদের রুটিন রুটিন দিয়ে দিবে, সেক্ষেত্রে আমরা পেইজে হচ্ছে যেটা মানে টিচিং ভিত্তিক লাইভ ক্লাস যেটা, সেটাতে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে এক্সট্রা করে সলিউশন আকারে করিয়ে দিতে পারি। ঠিক আছে? মানে যেটা লাইভ নিচ্ছে না ভাইয়া, যেগুলো লাইভ নিলেন এগুলো লাইভ গুলো যদি দিতেন আমাদের ভালো হতো। মানে সবসময় তো মনে থাকে না সবকিছু। মানে ওখানে একটু ও, অ্যানালাইজ করতাম যে কখন কোনটা সাজেশনটা কেমন দিচ্ছেন, আচ্ছা বেটার ঠিক হতো আছে। আমাদের জন্য। সাজেশনের মেইন পিডিএফটা তো আমার ধ্রুবক সাজেশনে অ্যাড আছে না? হ্যাঁ, হ্যাঁ, আর এটা রেকর্ডেড মানে ভার্সনটা আমরা আজকে খুঁজে মানে ট্রাই করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, কেমন? হ্যাঁ, হ্যাঁ, সময় সময় লাগুক, সমস্যা নেই, আমরাও তাই এদিকে আচ্ছা ঠিক আছে। এগুলো নিয়ে পড়ি। আচ্ছা ভাই, আদাব ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে আর কে কে বলতে চায়? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যালো জি ভাইয়া। ভাইয়া, আমাদের রসায়ন মেজর সাবজেক্ট গুলোর সাজেশন কবে দিবেন? আচ্ছা ঠিক আছে। আর রসায়ন মেজরের আমরা হচ্ছে জৈব রসায়নের কাজটা করতেছি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু মোটামুটি 50% সাজেশন অলরেডি দিয়ে ফেলছি না? হয়তো ধরেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেজর 3টা বাকি আছে, আর ফাউন্ডেশন ম্যাথটা বাকি আছে, এটা আমরা জানি। আর এইটাই তো বাকি, আর তো বাকি নাই। তো আমরা যদি আপনাদেরকে মানে একটা কোনো রকম একটা সাজেশন দিয়ে দিই, চাইলে দিয়ে দিতে পারি, আজকেই দিয়ে দিতে পারি 3টার উপর 3টা সাজেশন। কিন্তু দেখেন, আমরা যেভাবে আপনাদেরকে প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়ে দিতেছি, অ্যানালাইসিস করে দিতেছি, আমরা একটা পুরো পাই চার্ট করে দিচ্ছি, যেন আপনি, আমি আজকে দিয়ে দিলাম সাজেশনটা, আপনি এটা সাজেশনটা একটু এক নজর দেখলেন, দেখার পরে আপনার মনে হলো কি দিল বুঝলাম না ঠিকঠাক ভাবে, এই যে ফিলটা আপনার ভিতর থেকে আসবে, আমরা এটা চাই না। আমরা চাই কি, সময় 2 দিন বেশি লাগুক, কিন্তু আমি যখন আপনার হাতে এই সাজেশনটা দিব, আপনি যখন আর সাজেশনটা পাবেন তখন যেন আপনি বুঝতে পারেন, ওকে আমার এই টপিকগুলো আছে, এইগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, এটার গুরুত্বপূর্ণ ভাইয়ারা ইন্ডিকেট করে দিছে, আমি এইগুলোই এখন পড়বো। বুঝতে পারছেন? আপনার এই যে আমি যদি প্রশ্নগুলো ভাগ জি করে ভাইয়া। দিই, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। আর না হলে আমি যদি মনে করেন সচরাচর যারা মানে কেমিস্ট্রি সাজেশনে যা আমরা দেখি আমাদের সামনে আসে, কারণ অনলাইন প্ল্যাটফর্ম এবার যে যেই ক্লাস নেয়, যেই সাজেশন দেয়, এগুলো সবার সামনে চলে আসে। তো আমরা দেখি একটা প্রশ্নের মধ্যে আসলে এক একটা টিচার, কেমিস্ট্রির ক্ষেত্রে মূলত আমি দেখছি যে একটা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন ঢুকাই দিছে। ঠিক আছে? যেমন মানে অ্যালকোহলের ব্যাপারটা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কি, এই প্রশ্নটা আসলে 3-4টা প্রশ্ন আলাদা আলাদা স্বাধীন প্রশ্ন, কিন্তু এই স্বাধীন প্রশ্ন শুধু সামনে লেখা আছে অ্যালকোহল, এই অ্যালকোহল সামনে কেন লেখা আছে এইটার জন্য 4টা প্রশ্নকে একটা প্রশ্নের মধ্যে ঢুকাই দিছে। তো এই 4টা প্রশ্ন আসলে যে একটা প্রশ্ন আকারে যে স্টুডেন্টটা পড়ে যাবে, ও এটা পরীক্ষায় কিভাবে লিখবে, বুঝবে কিভাবে যে এটা কোনটা? আমরা তো এইভাবে দিতে চাই না ভাই আপনাদেরকে। হ্যাঁ, একটু সাজেশন একটু বড় হতে পারে, কারণ জৈব রসায়নটা তো খুবই কঠিন একটা সাবজেক্ট, হিউজ সিলেবাস এটাতে। হ্যাঁ, তো একটু বড় হতে পারে, কিন্তু আমরা স্বাধীন প্রশ্ন আকারে রাখতে চাচ্ছি এবং এটাকে খুব সুন্দরভাবে সেপারেশন করে আপনাদেরকে দিতে চাচ্ছি। আর ভৌত রসায়ন আর অজৈব রসায়নের জন্য আমাদের বেশি মানে সময় লাগবে না। মানে জৈব রসায়নটা অনেক সময় লাগতেছে, আমরা কিন্তু বিশ্বাস করেন জৈব রসায়নের কাজ এখনো করতেছি। মানে জৈব রসায়নের কাজ হচ্ছে জি ভাইয়া, ঈদের, মানে হ্যাঁ। মানে ভাইয়া, মানে জৈব রসায়নটা নিয়েও আমরা খুবই টেনশনে আছি। হুম পরীক্ষার তো দেখা যাচ্ছে যে বেশি দিন নাই। হুম। তার মানে ওটা একটু আর্লি দিলে আমাদের জন্য খুবই উপকার আমরা হয়, জৈব পড়তে তো হবে। রসায়নেরটাই প্রথমে দিব, কেমন?
মানে বাকি তিনটা মেজরের মধ্যে জৈবটাই আগে দিয়ে দিব, টেনশনের কিছু নাই। ওকে, দেন এরপরে হ্যালো, কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি বলতে চাইতেছি যে আমাদের যে ভেক্টর অ্যানালাইসিস থেকে তিনটা উপপাদ্য আছে, হুম হুম। সেখান থেকে মানে কনফিডেন্স পাইতেছি না যে কিভাবে পড়লে আমার ওটা ভালোভাবে লিখতে পারবো এক্সামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি আমার কোর্সে যুক্ত আছেন? না ভাই, আমি তো আপনার পেড কোর্সে ভর্তি নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার পেইড কোর্সে থাকতে হবে এরকম না, থাকলে আর কি বেটার হতো। আহ, আমি এটা একটু দেখাই আপনাকে। হ্যাঁ, আপনি যেহেতু এই তিনটা উপপাদ্য নিয়ে কথা বললেন, এই তিনটা উপপাদ্য কিন্তু আসলেই মানে শুধু আপনার না, এখানে সবারই মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জি আচ্ছা, আমি হচ্ছে একটু উপপাদ্যের মধ্যে ঢুকি, মানে যেটা আমি কিটা মানে কোন জিনিসটা আর কি বলতে চাচ্ছি সেটা দেখানোর জন্য আর কি। আমি কিন্তু এখানে মানে আমার কোর্সে প্রমোশন টমোশন এইগুলোর জন্য আমি দেখাচ্ছি না, কারণ অনেকের এই জিনিসটা আসলেই বেনিফিট হবে অনেককে দেখালে, সেই জন্য আর কি এটাতে আসা। আমার হচ্ছে ভেক্টর বীজগণিত। হ্যাঁ, ভেক্টর বীজগণিতে আমার হচ্ছে লেকচার নোট এরকম ছিল। আচ্ছা, এইখানে আমি একটু দেখি কোন নোটটাতে আমার এটা উপপাদ্যগুলো আছে। আচ্ছা, এইখানে না, আরো পরে আরো পরে নোট 16তে একটু চেক করি। আচ্ছা, এই যে নোট 16 থেকে, হ্যাঁ, আপনি যখন তিনটা উপপাদ্য পড়তে যাবেন ভেক্টরের, এই যে ভেক্টর বিশ্লেষণের তিনটা উপপাদ্য, গ্রিনের উপপাদ্য, গসের উপপাদ্য এবং স্টকের উপপাদ্য, উপপাদ্য। এই তিনটা উপপাদ্য পড়তে গিয়ে আপনার তিন ধরনের সমাকলন শিখতে হবে প্রথমে। দেখেন, আমি চাইলে তিনটা উপপাদ্য শুরুতে পড়ে দিতে পারতাম। প্রথমে আমি তিন প্রকার সমাকলন কি সেটা আগে আলোচনা করছি। যে প্রথম হচ্ছে রেখা সমাকলন বা লাইন ইন্টিগ্রাল, দেন জি ভাই। দ্বিতীয় হচ্ছে তল বা সারফেস ইন্টিগ্রাল, তৃতীয় হচ্ছে ভলিউম বা আয়তন সমাকলন। ইন্টিগ্রেশন। হ্যাঁ, এইবার রেখা বা পথ সমাকলনটা কি সেইটা আমি পুরো বিস্তারিত, এটা পরীক্ষায় আসবে না, কিন্তু দেখেন এইটা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে পড়াইছি। এইটার সলিউশনটা হচ্ছে এই পর্যন্ত, দেখছেন? এরূপ সমাকলনকে রেখা বা পথ সমাকলন বলে। দেখেন কত জটিল মনে হচ্ছে, কিন্তু এই ক্লাসটা যদি আপনি দেখতে পারতেন তখন আপনার মনে হতো যে না, আসলে জিনিসটা জটিল না। তারপরে হচ্ছে তল সমাকলনটা কি, সারফেস ইন্টিগ্রালটা কি, সেটা আমি আলোচনা করছি। দেখেন, এই যে সারফেস ইন্টিগ্রালের ম্যাথমেটিক্যাল পর্যন্ত আমি এটা মানে ভাই ডিরাইভ আপনার করে স্ক্রিন দেখাইছি। শেয়ার হয়নি। দেন আয়তন বা সমাকলন বা ভলিউমটা, যেটা ভলিউম পর্যন্ত আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছি। এখন এই তিনটা রাশি যখন, এটা হচ্ছে নোট কত আমার, আমি একটু দেখি, নোট 16। তাহলে নোট 16তে আমরা দেখলাম ভাই তিন আপনার স্ক্রিন ধরনের শেয়ার সমাকলন। হয়নি। হ্যাঁ, ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়নি। ও আচ্ছা, সরি সরি সরি, আমি তো স্ক্রিন শেয়ার না করেই আলোচনা করতেছি। দুঃখিত, আমার স্ক্রিনটা শেয়ার তো করতে হবে ফার্স্টে। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে? জি জি ভাই, এবারে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আবার একটু আসি। আমার হচ্ছে এই যে লেকচার ষোলো তো না, আমরা নোটেই ঢুকি। হ্যাঁ, লেকচার তো এখন ভিডিও চালু হবে, ওটা দরকার নেই। এই যে লেকচার 16তে দেখেন আমার হচ্ছে সমাকলনের প্রকারভেদ তিন ধরনের। হ্যাঁ, জি রেখা, ভাই। তল এবং আয়তন, আমি তো বললাম একটু আগে। এইগুলার আপনার আগে বিস্তারিত জানতে হবে। রেখা সমাকলনটা কি, এটা যখন আপনি বিস্তারিত এখানে শিখবেন, এই ম্যাথমেটিক্যাল টার্মটা, এটা আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট একবার যদি দেখতেন তাহলে আপনি এটা মানে বুঝতে পারতেন এটার কনসেপ্টটা কি। দেন তল সমাকলনটাও আপনার, সমাকলনেরটাও আপনি বুঝতেন। দেন হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, যেটা এটাও আপনার এই পর্যন্ত ছিল। এই তিনটা সমাকলনের পরে, এই তিনটা সমাকলন কিন্তু আপনাদের সিলেবাসে নাই, বিশ্বাস করেন এটা নাই, এবং এটা বইও ওইভাবে মনে হয় দেওয়া নাই। তো এই তিনটা সমাকলন আমি বিস্তারিত আলোচনা করার পরে আমি কোথায় ঢুকছি দেখেন, আমি হচ্ছে উপপাদ্যে আসছি। এখন হচ্ছে আমরা কি শিখবো? উপপাদ্য শিখবো, ভেক্টরের তিনটা উপপাদ্য, গ্রিন, স্টক ও গসের উপপাদ্য। খেয়াল করে দেখেন, আমি তিনটা উপপাদ্য কিন্তু সিরিয়াল মতো রাখছি। আমি কিন্তু মানে এলোমেলো ভাবে রাখি নাই। আমি কিন্তু চাইলে গসেরটা সামনে রাখতে পারতাম, গ্রিনেরটা শেষে রাখতে পারতাম, স্টকেরটা মাঝখানে, এভাবে রাখতে পারতাম, কিন্তু না। আমি এইটা চেষ্টা করছি যে আমার একটা স্টুডেন্ট যখন এই কঠিন তিনটা থিওরি পড়তে আসবে, সে যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা লিঙ্ক আপ করতে পারে। দেখেন, প্রথম হচ্ছে গ্রিনের উপপাদ্য হেডলাইন, রেখা ইন্টিগ্রাল বা তল ইন্টিগ্রালের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে।
আচ্ছা, কে কে দাগাচ্ছে এই দাগাদাগি করবেন না, হ্যাঁ প্লিজ। স্ক্রিনে দাগ দেওয়ার প্রয়োজন নাই, আমি এটা মুছে দিই। স্ক্রিনে দাগ দিবেন না কেউ। তো দেখেন, তো ভাই, আমি বলতে চাইছিলাম যে 2024 সালে যে স্টকের উপপাদ্যটাই আসছিল, ওটা কি আমাদের এবছরে ওটা বাদ দিলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না যদি ধরেন ওইটা আবার দিয়ে দেয়, তখন কি করবেন? ওটাই কি আর, হ্যাঁ, তাহলে তো তিনটাই পড়তে হয় আমাদের। হুম। তো এই যে দেখেন, তাহলে গ্রিনের উপপাদ্য হচ্ছে রেখা এবং তল ইন্টিগ্রাল। আমরা কিন্তু তাইলে একটু আগে দেখলাম তল ইন্টিগ্রাল কি, রেখা ইন্টিগ্রাল কি, ভলিউম ইন্টিগ্রাল কি, দেখছি না? ওই জি দুইটা জি। ইন্টিগ্রালের মধ্যে গ্রিনের উপপাদ্য, ও বিজ্ঞানী গ্রিন চিন্তা করছে যে আমি রেখা সমাকলন আর তল সমাকলনের মধ্যে রিলেশন কিভাবে ঘটাবো। আর স্টোকে চিন্তা করছে, ওকে, যখন আমার এই যে সমতলে গ্রিনের উপপাদ্য যেটা, এই গ্রিনের উপপাদ্যটাকে উনি আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে। যে দেখেন, গ্রিনের সমতলে গ্রিনের উপপাদ্যকে স্পেসে প্রতিষ্ঠা করছে উনি, 3D, মানে 3D স্পেসে নিয়ে গেছে। গ্রিন কিন্তু তলের মধ্যে কাজটা করছে, আর স্টোক কি করছে, এটাকে 3D পর্যায়ে নিয়ে গেছে, অ্যাডভান্স লেভেলে। আর গসেরটা হচ্ছে আমার যে তল ইন্টিগ্রাল, রেখার সাথে তল তো আমরা একটা সম্পর্ক করছি, আর তলের সাথে আবার ভলিউম মানে আয়তনের যে ইন্টিগ্রেশনটা, তার মানে রেখা থেকে তল, তল থেকে আয়তন, এইভাবে হচ্ছে তিনটা সলিউশন। এখন এই যে সমতলে গ্রিনের উপপাদ্য, দেখেন আমি খুব সুন্দর করে নোট করে আপনাদের জন্য রেখে দিয়েছি, যে এইটুকু পড়লে আপনার হয়ে যাবে। এবং এটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইন্টিগ্রেশন, প্রত্যেকটা মানে ফিজিক্যাল সিগনিফিকেন্ট গুলা কি কি, প্রত্যেকটা রাশি কি বলতে চায়, হুম, কোনটা কিভাবে ধরতেছে, এই এরিয়াগুলো কোনটা, এই যে শর্ত আছে না, এই যে দুইটা শর্ত, এখানে চারটা, মানে এই এরিয়াটা থেকে কিভাবে এই শর্তটা ক্রিয়েট করতে হবে, এবং এই শর্ত থেকে হুম। এই ফাংশনটা কেন আসতেছে, এইগুলা ডিটেলস আলোচনা করা আছে, ঠিক আছে? এখন আপনি কিভাবে এই তিনটা মনে রাখবেন যদি আমার কোর্সে নাই? জি আপনি ভাইয়া। যেখান থেকে পড়েন এই তিনটার সলিউশন তো আপনার কাছে এখন নোট করা আছে, আছে না, নাকি নাই? জি একবারই নাই, আছে তো? জি, আছে নোট করা। এখন কথাটা আপনার মাধ্যমে বলা, কিন্তু এখানে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এইগুলা থেকে উপকৃত হবে যারা শুনতেছে। আপনি এই নোটগুলো একটু চেক করবেন যে নোটগুলোতে কোনো ভুল টুল হয়েছে কিনা, যদি ভুল হয় তাহলে কারেকশন করে নেবেন। এইবার আপনি গ্রিনের উপপাদ্যটা আপনি প্রথমে একবারে ফার্স্ট লাইন থেকে শেষ লাইন পর্যন্ত শুধু বুঝবেন, খাতায় কিছু লিখবেন না। আপনি জি প্রথম আমি আবারও যদি একটু দেখি, ধরেন লেকচার 17-তে, এই যে গ্রিনের উপপাদ্য, হ্যাঁ, এখন আপনি এই প্রথম লাইন থেকে ধরে ধরে আপনি এখানে পড়তেছেন, যে ধরি XY সমতল আর একটি আবদ্ধ এলাকা। তাহলে XY সমতল কোথায় আর আবদ্ধ এলাকাটা কেমন কেমন দেখতে? তাহলে এটা একটা XY সমতল হবে, আবদ্ধ এলাকা এই যে আর। এইভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন আপনি পড়বেন, পড়ার পরে আপনি কোনো কিছু লিখবেন না, আপনি এখান থেকে শুরু করে আপনি একদম শেষ মাথা পর্যন্ত আপনি শুধু বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা লাইন ইকুয়েশন হিসাবগুলো কিভাবে আসলো। আপনি যদি এইটা বুঝতে পারেন প্রথমে, যে হ্যাঁ, আমি প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত বুঝলাম যে এটা কিভাবে প্রসেসগুলো হচ্ছে ক্যালকুলেশনের, এইটুকু বুঝার পরে আপনার কাজ কি জানেন? এই গ্রিনের উপপাদ্যটাকে ইনস্ট্যান্ট আর কোনো কিছু না করে টানা 10 বার, টানা 10 বার না প্র্যাকটিস দেখে করতে লিখা, হবে ভাইয়া। টানা 10 বার না দেখে লিখা। এখন আপনি বলতে পারেন কি বলেন ভাই, আমি গ্রিনের উপপাদ্যটা এত সুন্দর করে পড়লাম, প্রত্যেকটা লাইন বাই লাইন দেখলাম, কোন জায়গায় কি ব্যাখ্যা করতে চাচ্ছে তারা সেটাও দেখলাম, তাহলে আবার আমাকে 10 বার কেন লিখতে হবে? আমি তো এটা বুঝে গেছি। আপনাকে 10 বার এই জন্য লিখতে হবে, আপনি না হলে পরীক্ষায় লিখতে পারবেন না। ভুলে ফিজিক্সের যাবো। সবচেয়ে বড় সমস্যা এইখানেই। আপনি বুঝবেন প্রত্যেকটা লাইন, পিওরলি বুঝলেও আপনি পরীক্ষায় লিখতে পারবেন না যদি না আপনি প্রত্যেকটা ইকুয়েশন, সমীকরণগুলো দশ প্র্যাকটিস না বার করি। করে না প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এইটাই হচ্ছে মূল ব্যাপার। আপনি গ্রিনের, গসের, স্টকের উপপাদ্যগুলো পড়েন, কিন্তু আপনি এগুলো পারেন না, আপনি পরবর্তীতে এটা 5 থেকে 10 বার করে লিখেন না। লিখতে হবে, লিখতে হবে, এটা আমাকেও লিখতে হয়েছে। আমি তো নিজেও তো ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি, আপনাদের মতো আমিও অনেকবার লিখছি রে ভাই, বিশ্বাস করেন। আমি 5 বার 6 বার করে লিখছি। এরপরে আমার মধ্যে কনফিডেন্স আসছে যে না, এটা এখন পরীক্ষা আসলে আমি লিখতে পারবো। এছাড়া মানে এই কনফিডেন্স কারোই নাই যে সে একবার পরে ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারবে কোনো ইকুয়েশন। প্রত্যেকটা ইকুয়েশন, এই যে যেই সাজেশন দেওয়া আছে, প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা প্রশ্নে আপনাদেরকে 5 থেকে 6 বার করে লিখতে হবে, না দেখে যে আমি এটা লিখতে পারতাছি অনর্গল। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, ধন্যবাদ যারা ভাইয়া, যারা ঠিক হ্যান্ড আছে। রাইজ করতেছে, মাইক চালু করে আমার সাথে কথা বলে।
হ্যালো ভাইয়া, আমাদের যে 40 মার্কে পাস বলা আছে, যে যে বিষয়গুলো 100 মার্কের পরীক্ষা হবে, হুম ওগুলাতে কি ইন কোর্স প্লাস আমাদের থিওরি সহ 40 পাইলে পাস, নাকি আলাদা 80 মার্কের মধ্যে 40 পাওয়া লাগবে? না না না, 80-র মধ্যে 40 পাইতে হবে না, 80-র মধ্যে আপনাকে পেতে হবে 32। বুঝতে পারছেন? মানে 80-র মধ্যে কি 32 আলাদা পেতে হবে। আলাদা পাস করা লাগবে? এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা বা অনেকেই এই জিনিসটা বলে যে একত্রে পাশ করলে হয়ে যায়, ইন কোর্স প্লাস লিখিত দুইটা একত্রে পাশ করলে হয়ে যায়। কিন্তু আমি স্টুডেন্টদেরকে মানে উপদেশ দেই এইভাবে যে আপনারা দুইটাকে আলাদা আলাদাভাবেই পাশ করেন, এটাই সবচেয়ে বেশি সিকিউর। আপনি চেষ্টা করবেন 80-র মধ্যে ন্যূনতম, মানে যদি তুফানও হয়, সিডর হয়, ভূমিকম্প হয়, তাও যেন আপনার 32 মার্ক অন্তত টিকে। কারণ না হলে 32-এর নিচে গেলে আপনি হচ্ছে এটাতে থাকবেন, কিন্তু রিস্কে থাকবেন। কেমন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এরপরে জি হচ্ছে ভাই, মনে বুঝতে হয় পারছি। রিফাত তো বলছে। তারপরে ভাইয়া আছে, গাণিতিক প্রশ্নগুলোর সলভ ক্লাস দেওয়া হবে? আচ্ছা, গাণিতিক প্রশ্নগুলোর সলভ ক্লাস হচ্ছে আহ, সবগুলো তো আসলে দেওয়া সম্ভব না। আমি যেমন তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম অধ্যায়ের আপনাদেরকে সলিউশনগুলো দিছি, সেকেন্ড অধ্যায়ের সলিউশনগুলো হচ্ছে আমাদের রেকর্ড করা হয়েছে, এগুলা এডিট করে দিয়ে দিবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আপনারা যেই পরিমাণ টেনশন করেন, আসলে এটা এত টেনশন করার কিছু না। গাণিতিক প্রশ্ন আসবেই হাতে গোনা একটা দুইটা সর্বোচ্চ। আর এতগুলো প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে 10টা 12টা করে গাণিতিক প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো আবার জটিলও না, এগুলো জাস্ট আপনি মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেটরে চাপ দিলেই হয়ে যায়। এটার জন্য স্যারের মুখাপেক্ষী হওয়া উচিত না আপনাদের। আপনার অনার্স লেভেলে পড়েন তো, দেখেন একটা টিচারের, আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি আপনার কাছে কোর্স কিনছি, আপনি আমাকে সব অঙ্ক করিয়ে দিবেন। এটা আপনি বলতেই পারেন, আপনার রাইট আছে। কিন্তু অ্যাজ এ মানে বড় ভাই বা সিনিয়র বা যদি টিচার, আপনার যেটাই ধরেন না কেন, আমি যদি আপনাদেরকে বলতে চাই এই গাণিতিক প্রশ্নের জন্য স্যারের মুখাপেক্ষি আপনার হবেন না কোথাও না। আমার এখানে আপনার ফার্স্ট ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারে আপনারা আমার এখানে নাই পড়তে পারেন, সেক্ষেত্রে আমরা তো কাউকে জোর করতে পারবো না। আপনি যেখানেই পড়েন, আপনার গাণিতিকের জন্য আসলে স্যারদের মুখাপেক্ষি না হয়ে নিজেই করবেন। হ্যাঁ, কিছু গাণিতিক সমস্যা আছে যেটা স্টুডেন্ট বুঝতে পারবে না, সেইটার জন্য আমাদের কাছে আপনারা আসবেন। আমরা তো আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডি আপনাদেরকে দিয়েই রাখছি, আমাদের গ্রুপগুলো আছে, আমরা গ্রুপ হয়তো কালকে হ্যালো ভাইয়া। খুলে দিব সবাইকে আবারও। আপনি সেখানে বলতে পারেন যে ভাই এই গাণিতিক সমস্যাটা আমি বুঝতেছি না, বা এই লাইনটার এই জায়গাটুকু আমি বুঝতেছি না, তখন কিন্তু আমরা আপনাকে সমস্যাটা সলভ করে দিই। এক্ষেত্রে কি হয়, ধরেন আমি ধরলাম আপনার একটা অধ্যায়ে 10টা গাণিতিক সমস্যা আছে, এখন আপনি বসে আছেন যে ভাইয়া এই ক্লাসগুলো দিলে আমি করব। না, গাণিতিক সমস্যার জন্য স্যারের দরকার নাই। আপনি সেই 10টা গাণিতিক সমস্যা করতে গিয়ে ধরলাম আপনি 8টা নিজে নিজে পারবেন, আর 2টা পারতেছেন না। ওই দুইটাগুলো, ওই দুইটা অঙ্ক আপনি যখন পারতেছেন না, তখন আপনি সেই দুইটা যেই জায়গায় পারতেছেন না, সেই জায়গাটুকু ছবি তুলে মার্ক করে আমাদের গ্রুপে দিলে, আমরা যদি বলে দিই এটা এইভাবে হয়েছে, তাহলে দেখেন আপনার 10টা অঙ্ক কিন্তু হয়ে গেল। আর আপনি যদি বোকার মতো বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অঙ্কগুলো করা হলো না। ঠিক আছে? যেমন আমি ওই যে গ্যাসের গতিতত্ত্ব যেই অধ্যায়টা আছে হিটের, মানে এইটার গাণিতিক সমস্যার ক্লাসগুলো যখন নিচ্ছি, আমার খুবই হাসি, মানে মানে বিশ্বাস করেন আমার খুব হাসি পাচ্ছে যে এইগুলো আমি কি করাবো। আমি আপনাদেরকে, আচ্ছা এখানে কি এটা আছে, আমি আপনাদেরকে দেখাই। আহ, আমি আপনাদেরকে দেখি একটু। ভাইয়া ফিজিক্স ওয়ানের যে ধ্রুব সাজেশনে মানে কি সবগুলো সাজেশনে দেওয়া আছে, ওখানে তো শুধু A+ পাওয়ার জন্য যে সাজেশন গুলা ওগুলো তো দেওয়া নাই। বুঝি নাই কোনটা। মানে ফিজিক্স ওয়ানের যে সাজেশনটা দেওয়া আছে ও ওখানে শুধু অধ্যায় আচ্ছা ভিত্তিক আচ্ছা, সাজেশন। ফিজিক্স ওয়ান এটা হচ্ছে কি, মানে অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করতেছিল ঈদের 2 দিন আগে যে ভাইয়া আমাদের ফিজিক্স একের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ কি কি। হ্যাঁ, তো মানে ওই রিকোয়েস্টের কারণে আমার কাছে মনে হয়েছে যে অধ্যায়ভিত্তিক সাজেশন তো আমরা দিবই। তো তখন অফিস ছুটি ছিল, আমি শুধু অফিসে ছিলাম, তো তো আমি ওটা নিজেই কাজ টাজ করে আমি জাস্ট অধ্যায়ভিত্তিকটা দিয়ে রাখছি, যেন আপনারা বুঝতে পারেন যে আমার ফিজিক্স একের জন্য এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, আমি এগুলো পড়াশোনা করতে থাকি। ভাইয়ারা যখন A+-এর সাজেশন দিবে, ফার্স্ট ক্লাসেরটা দিবে, তখন আমি সেটার সাথে প্রশ্নগুলো মিলিয়ে নিব। এটার জন্য এইভাবে দেওয়া আছে। কেমন? ও আচ্ছা, ওটা কবে দিতে পারেন তাতে? এখন সব সাবজেক্টের তো একবারে আমরা দিতে পারবো না, আমি তো ফার্স্টেই বলছি যে এখন আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আর হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, এই 2 সাবজেক্টের কাজ চলতে আছে। এই 2 সাবজেক্ট হচ্ছে আমরা হয়তো দেখি কালকের মধ্যে যদি আপলোড করতে পারি, তাহলে আপনারা পেয়ে যাবেন। এইটার পরে শেষ হওয়ার পরে আমরা হচ্ছে জৈব রসায়নের কাজটা ধরবো, কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরটা, ওইটাও 1 থেকে 2 দিন লাগবে।
তারপরে হচ্ছে আমরা এইভাবে প্রসেস করে করে মানে কোনটার পর কোনটা আমরা দিব, এইভাবে আমরা সবই দিয়ে দিব, একটাও মিস থাকবে না, কোনোটাই মিস থাকবে না। কেমন? আচ্ছা, দেন আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার পরীক্ষা স্যার কবে হতে পারে স্যার, কতদিন আপনাদের সময় আছে? পরীক্ষা আগস্টে আগস্টে হবে। আগস্টের হুম। প্রথম সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে? আচ্ছা, আবু সাইদ একটা প্রশ্ন করেছে, স্যার আর স্যার আমাদের তো ক খ গ এইভাবে তো প্রশ্ন হবে না, তাহলে স্যার আমাদের প্রশ্নর শর্ট শর্ট প্রশ্ন কি আসবে? হ্যাঁ আবু সাইদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। ক খ গ তো হবে না, ঠিক আছে, কিন্তু ধরেন ওই যে আমরা যে যখন দেখালাম ঘর্ষণ, হুম, ঘর্ষণের থেকে ধরেন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন দিবে, তখন সে কিন্তু প্রথমে স্যার কিন্তু চাইলে এটা সামনে একটু লাগিয়ে দিতে পারে ঘর্ষণ কি বা ঘর্ষণ কোণ কি, তারপরে বলতে পারে যে প্রমাণ করে যে ঘর্ষণ কোণে ট্যানজেন্ট কি ঘর্ষণ গুণাঙ্কের সমান, এইভাবে তখন প্রশ্নটা করতে পারে। তখন ওই ক বিভাগ মানে ওই ছোট্ট প্রশ্নের জন্য 1 মার্ক কিন্তু স্যার ধরতে পারে। সেই জন্য ছোট ছোট প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে আসলে। জি, এরপরে আর কেউ বলবেন? একটু দ্রুত করেন, তাহলে আমার জন্য একটু বেটার হয়, কারণ অনেকক্ষণ কথা বলছি তো। যদি আপনাদের কিছু বলার না থাকে তাহলে আমি একটু চলে যাব, আর যদি থাকে তাহলে তো অ্যান্সার করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনাদের জিজ্ঞাসা থাকবে। মাইক চালু করে আমার সাথে বলতে পারেন। তাহলে কি আর কারো কোনো কিছু বলার নাই? ভাইয়া আগে লাইভ ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, আগের লাইভ ক্লাসগুলো তো আপাতত দেয়া নাই, আপনাদের অ্যাপসের মধ্যেই থাকবে যেগুলো দেওয়া আছে অলরেডি। আর জুমের গুলো এখনো দেওয়া হয় নাই। আগের যেমন আমাদের আইসিটি আর ইতিহাস আর হচ্ছে এই যে তাপগতিবিদ্যা সম্ভবত নিয়েছিলাম কিনা আমার মনে নাই, রেকর্ড করছিলাম কিনা মনে নেই, বাট এটা রেকর্ড করছি আজকেরটা। এগুলো আমরা হচ্ছে খুঁজে ল্যাপটপ থেকে খুঁজে কোথায় আছে ফাইলগুলো কোথায় সেভ হয় সেটা আপনাদেরকে অ্যাড করে দিব যদি সেভ আমরা পাই আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আহ, আপনাদের মনে হয় আর কোনো কিছু জিজ্ঞাসা নাই, মানে এই সাবজেক্টের উপরে বলবিদ্যা নিয়ে। আচ্ছা, বলবিদ্যা নিয়ে আর কোনো আসসালামু প্রশ্ন আছে আলাইকুম। আপনাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ক্যালকুলাসের লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারি নাই। হুম হুম। এখন ওইটা আমি কিভাবে মানে না, পাবো নাকি পরে রেকর্ড ক্যালকুলাসের করা হচ্ছে? ক্যালকুলাসের আমাদের যে মিনাস স্যার আসলে ওইটা রেকর্ড অপশনটা চালু করতে মনে হয় ভুলে গেছিল, তো ওইটার আসলে রেকর্ড আপনি আর পাবেন না। তো সেই জন্য আমরা কিন্তু আপনাদেরকে বারবার গ্রুপে দেখেন নোটিশ দেই যে আজকে লাইভ নেওয়া হবে, আপনারা সবাই থাকবেন। এই যে আপনাদেরকে বলি আসলে ব্যাপার হচ্ছে কিছু জিনিস ফ্রিতে পাইলে ওটা একটু কদর কম থাকে। যদিও আমাদের এই জুম সেশনটা এটা কিন্তু আপনাদের কোর্সে ইনক্লুড না, তাও আমরা নিচ্ছি লাইভ হিসাবে। আর এগুলোতে আপনারা মিস দিবেন না, ঠিক হ্যাঁ, আছে? সবগুলোতেই জয়েন করছি, ওই ওই দিন জয়েন করতে পারি নাই এজন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার যদি একবারে বুঝতে অসুবিধা হয় যে ক্যালকুলাসে আপনি বুঝতেছেন না কিছু, যদি না বুঝেন তাহলে হচ্ছে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আপনাদের কাছে আছে না? আমাদের গ্রুপে তো ওই যে এমডি শাহাদাত হোসেন, এটা পুরোই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আপনারা চাইলে আপনি যদি একবারই একান্তভাবে না বুঝেন আপনি আমাকে নক দিয়েন, মানে আপনি আগে একটু চেষ্টা করবেন যে আমি বুঝি কিনা দেখি। যদি না বুঝেন দেন হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে পার্সোনাল ভাবে কিছু দিক নির্দেশনা দিয়ে দিব। যেহেতু মিস করছেন ক্লাসটা, এখন তো আর ওইটা তো 2 ঘন্টার ক্লাস তো আর আমি আপনাকে দিতে পারবো না, কোথাও রেকর্ড নাই যেহেতু। কেমন? আচ্ছা ভাই, আর যদি আমাদের যে প্রথম অধ্যায়ের উপপাদ্য গুলা আমি হ্যাঁ, যদি এগুলো স্কিপ করি, অন্য সবগুলা টপিক ভালোভাবে পড়ি, তো এটা থেকে ভালো মার্কস মানে আনসার করতে পারবো? এখন আহ, প্রশ্নটা একটু অ্যান্সার দেওয়া আমার জন্য কঠিন। এর কারণ হচ্ছে কি, এই 3টা উপপাদ্য থেকে আপনি 10 মার্ক মানে খুব শিওরলি পাচ্ছিলেন আর কি। মানে এটা বলা যায় মানে 99% শিওর আপনি এখান থেকে 10 মার্কের মতো মার্ক অ্যান্সার আপনি মানে পেয়ে যাচ্ছিলেন। তো এখন এত শিওর মার্ক আপনারা ছাড়বেন কিনা সেটাই আসলে মেইন ব্যাপার। আর ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো কিন্তু সেকেন্ড ইয়ারও আপনার পড়তে হবে। ইভেন ক্যালকুলাস 2-এ এটা আসবে, এই 3টাতে একটা আসবে। মানে আমি কি বুঝাতে পারছি, মানে আপনি যদি এইটা এবার পড়ে ফেলেন, আপনার 20 মার্কের জন্য আপনি আপনার অনার্স অনার্স লাইফে আপনি কিন্তু 20 মার্ক সিকিউর করে ফেললেন।
আপনার কিন্তু শুধু ফার্স্ট ইয়ার চিন্তা করলে হবে না, কিছু ফার্স্ট ইয়ারে কিছু কিছু টপিক আছে যেটা সেকেন্ড ইয়ারে থাকে, সেকেন্ড ইয়ারে কিছু কিছু টপিক আছে থার্ড ইয়ারে থাকে, থার্ড ইয়ারে কিছু টপিক ফোর্থ ইয়ারে থাকে, এরকম কিন্তু থাকে। অল্প অল্প কিছু টপিক থাকে, সেইগুলো কিন্তু পড়ে ফেলতে হয়। কেমন? আসলে এই উপপাদ্যগুলা মনে থাকে না। ওই যে বললাম যে মোটামুটি এক একটা 10 বার করে লিখতে হবে। এখন কে যেন একটা প্রশ্ন করছিল যে ভাইয়া 24 সালে মনে হয় স্টকেরটা আসছে না, আমরা হ্যাঁ, কি তাহলে স্টকেরটা পড়বো না বাদ দিব? এখন আপনি যদি আমি বলবো তিনটাই পড়বেন প্রথমত। যদি তিনটা একেবারেই না পারেন তাহলে গসের ডাইভারজেন্স উপপাদ্যটা পড়বেন, ঠিক আছে? আমি বলি এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গস, তারপরে হচ্ছে স্টক, আর মানে একটু এই তিনটার মধ্যে সবচেয়ে কম হলো গ্রিন। এবার বুঝতে পারছেন? তাহলে গসেরটা আর স্টকেরটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি একবারই না পড়তে পারেন কোনোটা তাহলে শুধু গসের ডাইভারজেন্স উপপাদ্যটা পড়বেন, কেমন? এটা হচ্ছে আমি আমি একদম শর্ট করে দিলাম যারা না পড়তে পারে তাদের জন্য, সবার জন্য কিন্তু না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিনথিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সিনথিয়া, আপনি কিছু বলতে চাইলে একটু মাইকটা চালু করে প্লিজ আমার সাথে কথা বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আবু সায়েদ স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমাদের মেজর সাবজেক্টগুলোর সাজেশন কবে দিবেন? আপনার মেজর সাজেশন তো সব দেয়া হয়েই গেছে, শুধু পদার্থের ধর্ম তরঙ্গ বাকি আছে। হ্যাঁ সিনথিয়া বলেন। স্যার আমি হচ্ছে ইরেগুলার স্টুডেন্ট। আচ্ছা। আমি হচ্ছে সবগুলো সাবজেক্টই আমার পরীক্ষা দিতে যাচ্ছি। এখন হচ্ছে স্যার আমার প্রায় অনেক গ্যাপ আছে, আমি অনেক কিছুই শেষ করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ। এখন স্যার আমি এগুলাকে 1 মাসের ভিতরে কিভাবে কভার আপ করব? আমি কি এখনো পেইড কোর্সে ভর্তি হলে কি শেষ করতে পারবো শর্ট সাজেশন দিয়ে, বা কোনো কিছু আছে কি স্যার করার মতো? আমি হচ্ছে স্যার অসুস্থ ছিলাম, তো এর জন্য স্যার আমি হচ্ছে নট প্রমোটেড হয়েছি। হুম হুম হুম। ও আমাকে আবার আচ্ছা পুনরায় পরীক্ষা দিতে হবে। এখন আমি আচ্ছা। বুঝতেই পারছি না আমি কি হুম। করব। আচ্ছা, আপনার জন্য হচ্ছে আমি একটা পরামর্শ যদি দেই, আপনার যদি আর্থিকভাবে সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি পেড কোর্স নিতেই পারেন চাইলে, কারণ পেড কোর্স নিলে আপনার অনেকগুলো নোটস আপনি পেয়ে যাবেন যেটা আমরা তৈরি করছি। তো কারণ আপনি যেহেতু অনেক কিছু পড়েন নাই, আপনার অনেক গ্যাপ আছে, তো আপনি বই থেকে খুঁজে খুঁজে বের করা দেন এগুলো আপনার জন্য জটিল। তো যদি আর্থিক সমস্যা না থাকে আপনি এখন কোর্সটা নিতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন ফলো করবেন হচ্ছে একমাত্র শর্ট সাজেশন যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা, কেমন? ফার্স্ট ক্লাস সাজেশনটা ফলো করবেন, আর অধ্যায় ভিত্তিক সাজেশনটা ফলো করবেন। অধ্যায় ভিত্তিক সাজেশন মানে হচ্ছে আপনি যেই বইটা আপনি পড়বেন, ধরেন বলবিদ্যা, তো বলবিদ্যার বইটা আপনি যখন পড়বেন, আমি দেখেন সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দিছি, 4 স্টার 3 স্টার 5 স্টার করে দিছি না প্রত্যেকটা চ্যাপ্টার। আপনি ওই চ্যাপ্টারগুলোই টার্গেট করবেন, আর বাকি চ্যাপ্টারগুলো আপনার মাথা থেকে ফেলে দিবেন, যে ওগুলা আপনি পড়বেনই না, ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে আপনি আগাতে পারেন। আর যদি আপনার ওই প্রশ্নগুলো সলিউশন খুঁজতে সমস্যা হয় বা ওইটার অ্যান্সার আপনি অনেক সময় দেখা গেছে আপনি খুঁজে বের করতে পারবেন না বা ওইটা বুঝতেছেন না কোনো লাইন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কোর্স নিতে পারেন। আমাদের এছাড়া আর আপনাকে কিছু বলার নাই, কারণ এই সময় অন্তত আমি পার্সোনালি চাই না যে স্টুডেন্টরা কোর্স কিনুক। আহ, কারণ কোর্স একটা একটা কোর্স কেনার ক্ষেত্রে প্রথম দিকে কিনতে হয়। যারা প্রথম দিকে কোর্সটা কিনে তারা অল্প অল্প করে আমরা ক্লাস করি। আহ, হ্যালো। হ্যাঁ, আমার এখানে আসলে বিদ্যুৎ চলে গেছে, তো এই জন্য আসলে নেটটা একটু অফ হয়ে গেছিল, ওয়াইফাইটা অফ হয়ে গেছিল, তো আমি আবার একটু নেটে যুক্ত করলাম। তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি আচ্ছা। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি
কোনো অঙ্কগুলো বা প্রশ্নগুলো যদি বুঝতে অসুবিধা হয় যে না আমি শর্ট পড়বো ঠিক আছে কিন্তু এই প্রশ্নগুলোর সলিউশনটা আমার পক্ষে বের করা সম্ভব না, বা আমি এই লাইনটা বুঝতেছি না এখান থেকে কিভাবে জটিল অঙ্কটা সলভ করছে, সেক্ষেত্রে আপনি চাইলে কোর্স নিয়ে নিয়ে ওই পার্টিকুলার প্রশ্নটা কোন লেকচার আছে সেই লেকচারটা দেখে দেখে আপনি আগাতে পারেন, কেমন? আর আপনি কঠিন ম্যাথগুলো আপাতত স্কিপ করতে থাকবেন, এই যে সিনথিয়া যে, হ্যাঁ, কারণ আপনার আপাতত পাশ করা যেহেতু মূলত ম্যান্ডাটরি, মানে পাস বা আচ্ছা, তো দুঃখিত আমি আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে একটু নেট স্লো হয়ে গেছে। তো এইটাই আর কি, আমি বলতেছিলাম যে আপনি চাইলে এখন নিতে পারেন, এছাড়া আর তো কিছু করার নেই। আপনি এখন কঠিন প্রশ্নগুলো বাদ দিয়ে দিয়ে আপনি সহজ প্রশ্নগুলো পড়ে পড়ে আপনার পাশ করাটা এখন যেহেতু ম্যান্ডেটরি, আপনি আপাতত ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে প্রমোশনটা আপনি নেন, হ্যাঁ। এই হচ্ছে আপনার জন্য সাজেশন। আর এরপরও যদি আপনার আরও পার্সোনালি ব্যক্তিগতভাবে আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন বা কল দিলেও হবে, কেমন? আচ্ছা, আবার কারেন্ট চলে আসছে। তো হ্যাঁ, এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? মোহনা হাত তুলছে, দেন চয়ন রয় হাত তুলছে। জি বলেন, আপনারা যে কোনো একজন। ভাইয়া, পরশুদিন যে ক্যালকুলাসটা নিলো। সিনথিয়া, আমি এক এক মিনিট, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তো, আছে তো। আমি ওই যে, আমি তো ওই যে আপনার ধ্রুবক সাজেশনের যে গ্রুপটা আছে না, এই গ্রুপের মধ্যে যে মেসেজগুলো দিচ্ছি এটা তো আমারই হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে আপনি চাইলে মানে এইটার ইনবক্সেই তো নক দিতে পারেন, কেমন? ধ্রুবক সাজেশনের গ্রুপে আমার হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে দিব। আচ্ছা, লিখে দিই, 01705। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, ওকে, হ্যাঁ। কে জানি বলতেছিল, চয়ন রয় নাকি? হ্যাঁ। ভাই পরশুদিন যেটা ক্লাসটা নিলো ক্যালকুলাসটা, ওখানে হচ্ছে যে ভাইয়া হচ্ছে প্রথমে হচ্ছে মেজরের ক্লাস নিয়েছিল। ক্যালকুলাস যখন নিয়েছিল মেজরের নিয়েছিল। দ্বিতীয়তে হচ্ছে পরে নিয়েছিল যে আমাদের নন মেজরটা পরে নিয়েছিল ক্যালকুলাসের বিষয়টা। হুম। আমি হচ্ছে যে প্রথম হচ্ছে নন মেজরটাই দেখতেছিলাম। দ্বিতীয়ত কখন যে ঘুমাইছে নিজেও বলতে পারতেছি না, উঠে দেখতেছি যে ক্লাস শেষ হয়ে গেছে। হুম। কিন্তু এই হিসেবে আমার মতে হয় যে আরেকবার দিলে বা শুধু যদি একটা বা মেজর সাবজেক্টটাই শুধু আলোচনা করে তাহলে আমাদের জন্য বেটার হয়। আমি যখন প্রথম ক্লাসটা দেখি ক্যালকুলাসটা যখন ভাইয়া আলোচনা করে, প্রথম থেকে সম্পূর্ণটাই ছিলাম যে উনি তখন মেজরের ক্লাসটা মেজরের করতেছিল, নন মেজরটা না নিয়ে। এখন আপনি ক্লাসে ঘুমাইছেন কেন? এখন আপনার তো মাইর দেওয়া দরকার। ক্লাসে ঘুমাইলে স্টুডেন্টদের স্যাররা কি করতো স্কুলে? ওই যে আমাদের সহপাঠী দুইজন বেঞ্চের পিছনে বেঞ্চে ঘুমিয়ে যেত, স্যার আইসার পিছনের দিকে পিঠের মতো মারতো। আমরা তো অনলাইনে না, মারতে পারি না। দেখতেছি তো আমাদের তো ক্লাস না, সেজন্য কখন যে চোখ লাগে গেছে নিজে বলতে জানি না। ভাই, আমি আসলে এটাতে কোনো অ্যান্সার দিতে পারবো না আপনাকে, ঠিক আছে? আমার হাসি আসতেছে, আপনি ঘুমাই গেছেন এদিকে ক্লাসের। আচ্ছা, অন্য কারো কোনো কিছু বলার আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাই একটা সূত্রের প্রতিপাদন তো অনেকভাবে করা যায়, কেমন? হুম, এখন বলেন। আমি যদি মানে ছোটভাবে করি তাহলে কি আমি ফুল মার্ক পাবো? না, পাবেন না। পাবো না, আচ্ছা। মানে একটা প্রতিপাদনের একটা হচ্ছে, আমি যদি এটাকে বলি, আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, হ্যাঁ। মানে প্রত্যেকটা ম্যাথের একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে। আপনি প্রতিপাদন মানে কি জানেন? প্রতিপাদন মানে হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আসলে ডিরাইভ করতে হয়। আপনি হয়তো দেখবেন বা শুনবেন যে অনেক সায়েন্টিস্টরা অনেক গবেষণাপত্র লিখে না, সেই গবেষণাপত্রে কিন্তু তারা কাজ করে কিন্তু একটা ছোট্ট একটা সূত্র নিয়ে বা ছোট্ট একটা পয়েন্ট নিয়ে, কিন্তু তাদের গবেষণাপত্র কত হয়? 500 পেজ 600 পেজের একটা বইয়ের মতো হয়ে যায়, হয় না? হ্যাঁ, তাহলে হয়। এত, আপনি একটা ছোট একটা জিনিস তারা এত বড় পেজ কি করতেছে? আপনার গবেষণাপত্রের মেইন ব্যাপার থাকে আপনি যত বেশি এক্সপ্লেইন করতে পারেন, সিম্পল এই জিনিসটা যত বেশি। প্রতিপাদনের কাজ এরকমই, যে আপনি এই যে কোশ্চেনটা আপনি প্রতিপাদন করবেন, এইটা কতটা সুন্দর ওয়েতে আপনি কতটা প্রসেসে গিয়ে আপনি এটা করতেছেন, কতটা সহজ সহজ প্রসেসে আপনি যাচ্ছেন।
এখন আপনি কি করলেন, ছোট করে যদি প্রতিপাদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকগুলো ধাপ, অনেকগুলো লাইন স্কিপ করতে হবে নাকি? তাহলে এই যে হ্যাঁ, আপনি যেই ধাপগুলো স্কিপ করলেন, যে এই লাইনগুলো স্কিপ করলেন, এই জিনিসটা স্কিপ করার কারণে এই প্রতিপাদন করা এই সমীকরণে আসা সম্ভব না। বোঝা গেছে? মানে জি সাইন্টিফিক ওয়েতে গবেষণাধর্মী মানে অ্যাঙ্গেল থেকে দেখলে যে এই লাইনগুলো স্কিপ করলে তো এই সমীকরণ আসে না। এটা তো মানে সায়েন্টিস্ট লেভেলের আর কি ধারণা। তো এইটা তো আমাদের কলেজের টিচাররা হয়তো এত হাই লেভেলে চিন্তা করবে না, কিন্তু তারপরে মেইন ব্যাপার হচ্ছে কি, বইয়ে সচরাচর স্যারেরা যেই জিনিসটা দেখে অভ্যস্ত আর কি, যে তারা তো এতদিন যাবত পড়াচ্ছে বা খাতা দেখতেছে বোর্ডের, তো তারা জানে যে আমার হচ্ছে নিউটনের সেকেন্ড লটা প্রমাণ করতে হলে এতটুকুই লিখতে হয় আলটিমেটলি। হয়তো 2-4 লাইন কম বেশি হতে পারে, কিন্তু প্রসেসটা তো এইটাই। এর বাইরে গিয়ে তো নতুন কোনো প্রসেসে সে করবে বা এরকম সলিউশন তো স্যাররা দেখে না সচরাচর, আর আমাদের বইয়ে নাইও এগুলো। এত একটা আমাদের বই আছে সর্বোচ্চ 2-3টা রাইটারের, তার মধ্যে বইগুলো অত মানসম্মতও না। তো এগুলো তো ওরকম ভাবে নাই। সেক্ষেত্রে স্যারেরা যেই সমীকরণগুলো যেই ম্যাথগুলোতে অভ্যস্ত দেখে এইভাবেই সলিউশনটা করতে হয়। বুঝা গেছে? আমরা কিন্তু যেমন আমি অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসিক্যাল মেকানিক্স যেটা আছে, চিরায়ত বলবিদ্যা, আপনারা তো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠলে দেখবেন ক্লাসিক্যাল মেকানিক্সটা খুবই কঠিন একটা সাবজেক্ট, অত্যন্ত কঠিন। এবং এটা মানে আমি এত চমৎকারভাবে এটা পড়াচ্ছি, এখন কিছু স্টুডেন্ট আমাকে বলতেছে, ভাইয়া আপনি এই ম্যাথটা এত বড় করে করলেন, এটা তো আমি দেখলাম ওই ভাইয়া ছোট করে করাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আপনি ওই ছোটটাই করেন, সমস্যা নাই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ছোটটা আবার সে বোঝে নাই, কিন্তু তার কাছে কথা হচ্ছে যে এখানে লাইন কিছু স্কিপ আছে, আমি দ্রুত এটা পরীক্ষা লিখতে পারবো। আর আমি যেটা একটু বড় করে পড়াইছি সেটা প্রত্যেকটা লাইন মানে ব্যাখ্যা সহকারে কিভাবে কিভাবে আসতেছে প্রসেসটা মেনটেন করছি। তো এই জন্য ব্যাপার হচ্ছে আপনার প্রসেসটা মেনটেন থাকতে হবে এবং এটার লেভেলটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। এত ছোট করা যাবে না যেটা আপনি নাম্বারই পাবেন না, আবার এত বড়ও করা যাবে না যে আপনি এটা লিখতে লিখতে আপনার পরীক্ষা শেষ, আপনি 80 মার্কের অ্যান্সার লিখবেন কোত্থেকে, 10 মার্কের অ্যান্সার দিতে দিতে পরীক্ষা শেষ। মানে দুইটার মধ্যেই ব্যালেন্স থাকতে হবে, কেমন? আর আরেকটা জি ব্যাপার হচ্ছে স্যার এই জিনিসটা অবগত কিনা, স্যারে এই সমীকরণটা দেখে অভ্যস্ত কিনা। আমি এমন একটা নতুন সমীকরণ প্রতিপাদন করলাম যেটা স্যারে কোনোদিন দেখেই নেই, সে এটাতে মার্ক দিবে না, বিশ্বাস করেন, এটাতে দিবে না। সেই জন্য মানে কোন নোট কার নোট ফলো করব এগুলা কিন্তু অনেক ম্যাটার করে। স্টুডেন্টরা আপনারা এখন অনার্সে পড়েন, আপনারা যদি একটু বুদ্ধিদীপ্ত ভাবে যদি চিন্তা না করেন তাহলে কিন্তু বিপদ, কেমন? আপনাদের অনেক কিছু খুব দারুণভাবে চিন্তা করে আগাতে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক পটু থাকতে হবে। জি বলেন, কি প্রশ্ন আছে কার? সিনথিয়া ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আবু সাইদ, আমি আপনার পেইড কোর্সে ভর্তি নাই, কিন্তু আপনার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাই, আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে? হ্যাঁ আবু সাইদ, আমি তো ওই যে আপনার মেসেজের সামনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, যেটা হচ্ছে 654, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা হচ্ছে এটাতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কল দেওয়ার দরকার নাই। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো, তারপরে যদি কল দেওয়ার প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপেই কল দিতে পারবেন আপনারা, কেমন? আচ্ছা, জি বলেন। এরপরে আর কেউ কিছু বলবেন? যদি বলেন তাহলে বলেন, না হলে আমরা অনেকক্ষণ, 1.5 ঘন্টা হয়ে গেছে মোটামুটি, না? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, মানে উম, যে সাবজেক্ট গুলো আছে আমাদের এখান থেকে মানে মিনিমাম পাস করার জন্য মানে কয়টা করে অধ্যায় ভালো করে মানে একদম ভালো করে পারতে হবে? আহ এইটা তো এইভাবে বলা সম্ভব না, কারণ অনেকগুলো বই, তো আমার তো সবগুলো বইয়ের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার মনে নাই। আপনি তো তো সি আমার দিছেন। যেটা মনে আছে, ইতিহাসে হয়তো 8টা চ্যাপ্টার, আর আইসিটিতে 9টা চ্যাপ্টার আছে আপনাদের, পদার্থের ধর্মতরঙ্গে 8টা, বলবিদ্যায় 10টা, তাপগতিবিদ্যায় 8টা, কেমিস্ট্রিতে মনে হয় 12টা, মনে হয় সম্ভবত, না 13টা এরকম। তো আমি আপনাকে একটা 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 ফর্মুলা দিই, একটা একটা কৌশল, এটা ফলো করবেন সব সময়। আপনার জি। বইয়ে যতটা অধ্যায় থাকবে, ধরেন আপনি পাস করতে চান, তো আপনার একটা বই যদি 10টা অধ্যায় থাকে, আপনাকে 5টা অধ্যায় পড়তে হবে পাশের জন্য। 50% অধ্যায় আপনাকে কভার করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। এখন আপনার কোন বইয়ে কয়টা চ্যাপ্টার আছে সেইভাবে আপনি বার করবেন। এখন কথা হচ্ছে আমার একটা বইয়ে 10টা অধ্যায় আছে, আমি 5টা অধ্যায় পড়বো, কিন্তু সেই 5টা অধ্যায় আবার অন্ধভাবে পড়লে হবে না। আপনাকে বুঝতে হবে সেই 5টা অধ্যায় আবার গুরুত্বপূর্ণ কোন 5টা অধ্যায় আছে। এখন ওই গুরুত্বপূর্ণ 5টা অধ্যায় দেখার জন্য আমাদের দুর্ভোগ সাজেশনে অধ্যায়ভিত্তিক সাজেশনটা ফলো করবেন, কেমন? স্টার মার্ক দেওয়া আছে যেগুলো।
জি স্যার। হ্যাঁ। ভেক্টর উপপাদ্যগুলো কি দিবেন আমাদের? আপনাদের উপপাদ্য তো দেওয়াই আছে কোর্সের মধ্যে ভাইয়া। এখন একটা হচ্ছে আপনারা সাজেশন নিছেন, আপনারা কিন্তু আমাদের এখানে কোর্স নেন নাই। একটা হচ্ছে পেইড কোর্স। আমাদের পেইড কোর্সের প্রাইস হচ্ছে যারা ফিজিক্স ডিপার্টমেন্টে, এটা কিন্তু 9,000 টাকা পেইড কোর্স। হ্যাঁ, 9,000 টাকা ঠিক আছে, বাট আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দেই, কিন্তু অরিজিনাল প্রাইস আসলেই 9,000 টাকা। কেমন? তো সেই কোর্স যারা নিছে তারা তো অবশ্যই প্রিমিয়াম লেভেলের একটা সাপোর্ট ডিজার্ভ করে, তারা তো এটা পাবে। আর সাজেশনটা আমরা এবার আসলে সবার জন্য ফ্রি রাখছি। এই সাজেশনটা আমাদের হচ্ছে মোটামুটি 800 টাকা, আমরা অনেক সময় এটাকে 50% ডিসকাউন্টে 400 টাকা দিয়ে থাকি। এই যেটা আপনারা পাচ্ছেন 10 টাকায়, এই জিনিসটা 400 টাকা দা নিতে হতো যদি অন্যান্য সময়ের মতো আপনারা, মানে অন্যান্য সময়ে যদি নিতেন। তবে এবার আমরা হচ্ছে আপনাদের জন্য ফ্রিতেই রাখছি, আপনারা যেন বুঝতে পারেন যে না, একটা সাজেশন আসলে কেমন হওয়া উচিত, বা সাপোর্টটা কেমন হওয়া উচিত, বা অন্তত নতুন, যেহেতু সিলেবাসটা নতুন, প্যাটার্নটা নতুন, সবকিছু নতুন, এই ক্ষেত্রে যেন আপনারা একটা খুব সুন্দর একটা কম্প্যাক্ট সলিউশন বা একটা সাজেশন পেয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। আমরা এই জন্য এটা আপাতত এই বছরের জন্য ফ্রিতে রাখছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, কেমিস্ট্রি একের সাজেশন দিবেন কি? সব সব আপনারা সব অধ্যায়ের সব বইয়ের সাজেশন পাবেন, কিন্তু একটু সময় লাগবে, কারণ আমরা তো এক এক দিন এক একটা করে সাজেশন নিয়ে কাজ করতেছি। একদিনই তো, মানে আমাদের তো অফিসে আসলে কিছু ম্যান পাওয়ারের সংকট আছে। আসলে আমরা অফিসটাকে আরো বড় করতে চাচ্ছি এবং ম্যান পাওয়ার আমাদের প্রয়োজন। তখন দেখবেন যে হয়তো আমাদের এখন যে কাজটা যে গতিতে, সেটা আরো ডাবল হয়ে যাবে। কিন্তু আপাতত আমাদের তো সেই সুযোগটা হচ্ছে না, সেই জন্য আমরা একটা করে সাবজেক্ট ধরতেছি, একটা করে দিয়ে দিচ্ছি। কেমন? তাহলে আমার মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের নিয়ে কথা বলা, এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভটাতে যুক্ত ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমার যেই সাজেশন, উপদেশ আমি যেভাবে আপনাদেরকে বলছি, আপনি এই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা পড়াশোনা করতে থাকুন। যদি কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আমাদের গ্রুপগুলো আছে, সেখানে আপনার মেসেজ দিতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব। আপনারা সবাই আমাদের কোর্সে থাকলেও সাপোর্ট দিব, না থাকলেও সাপোর্ট দিব। সেক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের কিছু নাই, বা আপনি চিন্তা করতে পারেন যে ভাইয়াকে আমি কোর্স নেই নাই, ভাইয়াদেরকে কি আমি নক দিব? না, এরকম কোনো কিছু মনে করার দরকার নেই। কেমন? অল টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন দেখা গেছে আপনি আমাকে কল দিলেন ধরেন রাত 12টায়, আমার তো তখন তো আমি ফ্রি না। সেই জিনিসটা আবার আপনাদেরকে কনসিডার করতে হবে। যখন আমরা ফ্রি থাকবো তখনই আপনাকে রিপ্লাই দেবো। এখন আপনি একটা মেসেজ দিছেন, আমি 12 ঘন্টা পরে একটা রিপ্লাই দিছি, এই জন্য আপনি যদি রাগ করেন তাহলে আবার কিছু করার থাকবে না, কারণ আমাদের তো অনেক অসংখ্য স্টুডেন্ট। তো আপনাদের ধ্রুবক সাজেশনটাই মোটামুটি 1,000 স্টুডেন্ট কাছাকাছি নিয়েছে। আবার আমাদের যারা পেইড কোর্স আছে তারাও এরকম 600, 700, 800 স্টুডেন্ট আছে, সব ডিপার্টমেন্ট মিলিয়ে। তো এত স্টুডেন্টের ভিড়ে আসলে আপনাদেরকে এক একজনকে সময় দিতে গেলেও তো অনেক লেট হবে আমাদের। সেই জিনিসটা আপনারা একটু মানে করবেন, বিবেচনা করবেন। আর হ্যাঁ, গ্রুপে মেসেজ তো দেওয়া যাবে না এখন, কারণ গ্রুপটা আমরা লক করে রাখছি। আপনারা তো আমাদের দিক নির্দেশনা দিলে আপনারা সেটা মানেন না, মানে বিভিন্ন মানে আউট কথাবার্তা বললেন, উপরে চলে যায় মেসেজ, এই জন্য আমরা লক করে রাখছি। আমরা কিছুদিনের মধ্যেই লকটা খুলে দিব, আপনাদের আবার যার যার কি কি, মানে কার কার কি সমস্যা আছে সেগুলো নিয়ে আবার গ্রুপে যেন ডিসকাস করতে পারেন। সেই জন্য কেমন, আমরা গ্রুপের লক খুলে দেবো, সমস্যা নেই। আমরা তো এত বছর তো খুলেই রাখছি, মোটামুটি আপনাদের কোর্সের 7 মাস হয়ে গেল। 7 মাস পর্যন্ত তো আমরা খুলেই রাখছি, আমরা তো বন্ধ করি নাই। কিন্তু কিছুদিন আগে বন্ধ করছি, একটা কারণ ছিল। কারণ ওই যে এখন তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদেরকে গ্রুপে দিব। তো সেই আপডেটগুলো যেন উপরে চলে না যায়, কারণ একটা স্টুডেন্ট 12 ঘন্টা পরে গ্রুপ চেক করলে দেখা যায় আমরা যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা আর থাকে না, সেটা মানে অনেক উপরে চলে যায়। আর সে তার পক্ষে এত সব মেসেজ পড়ে পড়ে ওই আমাদের মেসেজটা তার পক্ষে আহ করা সম্ভব না, দেখা সম্ভব না। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত লাইভে থাকার জন্য। এর মধ্যে 2বার কারেন্ট হানা দিছে, বিদ্যুৎ হানা দিছে, তারপরেও আপনাদের আমি পেয়ে খুশি হয়েছি যে না, কারেন্ট চলে যাওয়ার পরেও আপনারা থেকেছেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা এইভাবেই পড়াশোনা করতে থাকেন। আমি আশা করি আপনারা একটা ভালো ফলাফল করবেন এবং আপনাদের পরীক্ষা ভালো হবে, এই আশা ব্যক্ত করে আজকের লাইভটা এখানে শেষ করে হ্যালো দিই। স্যার। ঠিক আছে? হ্যালো হ্যালো জি স্যার, জি বলেন বলেন। নমস্কার, আমি হ্যাঁ, রূপম। আমি একটু আগে আসছি, তো আপনাদের ডিসকাশন গুলো শুনতে পাইনি। তো এখন আমার কিছু কথা ছিল যে আজকে তো জুনের 8 তারিখ, এখন শুনছি জুলাই দ্বিতীয় সপ্তাহে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে। হুম কিন্তু যেহেতু
সেকেন্ড টাইম দিছিলাম বাট হয় নাই, কিন্তু সেজন্য আমার ন্যাশনালের এই কিছু পড়াও হয়নি। তো এখন কি করবো আমি বুঝতেছি না, কোনো কিছু কাভারও দিতে পারতেছি না। কিভাবে পড়লে যে আমি ফার্স্ট ইয়ার ফাইনাল একটা ভালো রেজাল্ট বলতে কি মানে পাশ করে 3 পয়েন্ট আনতে পারবো ওই রকম কিভাবে করা যায়? আমি একটু আগে এই যে সিনথিয়া নামক একজন স্টুডেন্টকে আমি এই জিনিসগুলোই আপনি যেই প্রশ্নটা করছেন এইগুলোই আমি অ্যান্সার করছি তাকে। হ্যাঁ, সেও আপনার মতো একই কন্ডিশন, তারও কিছু পড়া নাই, মানে গ্যাপ ছিল। তো তাকে বলছি যে আপনি আপাতত গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলো সিলেক্ট করবেন আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন থেকে। ওই অধ্যায়গুলো থেকে ফার্স্ট ক্লাসের সাজেশনটা ফলো করবেন, কারণ আপনার এ প্লাসের পড়ার মতো এখন আর অ্যাবিলিটি নাই, সময়ও নাই আসলে। তো আপনারা ফার্স্ট ক্লাস সাজেশনটা ফলো করবেন, আর অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আপনারা ফলো করবেন। এক্সট্রা করে বেশি অধ্যায় পড়ার দরকার নেই, ঠিক আছে? কিন্তু স্যার আমি শুধু ফিজিক্স পদার্থবিজ্ঞান 2 এর ফার্স্ট ক্লাস সাজেশনতে দেখছি, কিন্তু আমি যেহেতু ম্যাথ ডিপার্টমেন্টের, ম্যাথের ক্যালকুলাস জিওমেট্রি এগুলোতে ফার্স্ট ক্লাস ওইগুলো দেখিনি। আচ্ছা, ওইগুলা ফার্স্ট ক্লাস সাজেশন দেওয়া হবে, হ্যাঁ। আপনি একটু ওয়েট করেন, হয়তো কিছু সাবজেক্টের আবার ফার্স্ট ক্লাস হয় না, সেই ক্ষেত্রে আপনি সেইটার কিন্তু আবার করতে পারবেন। যেমন আইসিটি বা বাংলাদেশের ইতিহাস, এগুলো ফার্স্ট ক্লাস হবে না, কারণ এগুলা অনেক বড় সিলেবাস, প্রশ্ন হাজার হাজার প্রশ্ন। এখানে আমি ফার্স্ট ক্লাস আপনাকে কি দিব বলেন? আর এইটার আগের বছর কোনো প্রশ্ন নাই বিগত সালের, তো সেই ক্ষেত্রেও আমাদের পক্ষে সম্ভব না ওইটা ফার্স্ট ক্লাস দেওয়া। তো এই ক্ষেত্রে ক্যালকুলাসটা ফার্স্ট ক্লাস দেওয়া যায় কিনা, বা আমরা এগুলো তো মানে অ্যানালাইসিস করে দিব আসলে। মূলত আমরা মেইন সাজেশনটা আগে দিয়ে ফেলতে চেষ্টা করতেছি, কারণ আপনাদের পরীক্ষা তো সময় একটু কম আছে, সেজন্য আগে মেইন সাজেশনটা দিয়ে দিই, তারপরে আমাদের সময় সুযোগ অনুযায়ী আমরা ফার্স্ট ক্লাসে যেগুলো দেওয়া সম্ভব আমরা দিচ্ছি আর কি। তাহলে স্যার আপনারা যে সাজেশনটা দিয়েছেন মেইনলি ওই সাজেশন অনুযায়ী পড়তে থাকবো, যদি ফার্স্ট ক্লাস আইসা পড়ে তখন আবার ওইটা অনুযায়ী পড়বো। হুম 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 আচ্ছা। জি জি, আপনি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে পড়বেন। আমার তো এ প্লাসের সাজেশনটা দেওয়া আছে, ধরেন আপনি জি স্যার। গুরুত্বপূর্ণ ওই সাবজেক্টের তো অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেওয়া আছে, আপনি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনে যেই অধ্যায়ের মধ্যে বেশি স্টার দেওয়া আছে সেইখান থেকে আপনি অধ্যায়গুলো সিলেক্ট করে ওই অধ্যায়ের অঙ্কগুলো, ওই অধ্যায়ের প্রশ্নগুলো পড়তে থাকবেন, কেমন? আচ্ছা জি। স্যার, আবার ওই যে অধ্যায় তো দেন কিন্তু মাঝে মাঝে ক্যালকুলাস জিওমেট্রি এগুলাতে অধ্যায় নাই, ওনারা ওই সাজেশনের ভিতরে কয়েকটা ম্যাথ দেওয়া থাকে যে লেকচার 5 এর থেকে এই অঙ্কটা করবেন, লেকচার 8 এর থেকে এই অঙ্কটা করবেন, কিন্তু উপরের কিছু পড়া না থাকার কারণে সাজেশনটা করতে অসুবিধা হয়। আমি বুঝি নাই কথাটা। যেমন ধরেন ক্যালকুলাস 1 এর প্রথম চ্যাপ্টারে বলছে যে টাইপ 1 এ যে লেকচার 5 থেকে শুরু করতে, কিন্তু আমি তো লেকচার 1 আর 2 পড়ি নাই, 3 5 3 4 এগুলো পড়ি নাই, তো লেকচার 5 থেকে পড়তে গেলে আমার সমস্যা হয়। বিষয়টা যেহেতু এইটা না, আগের বিষয়টা হচ্ছে সাজেশন মানে কি? সাজেশন মানে হচ্ছে আপনি এত বছর পড়াশোনা, মানে এই ফার্স্ট ইয়ারে এত মাস পড়াশোনা করলেন, আপনার মোটামুটি এখন আপনি পরীক্ষায় কোন জিনিসগুলো বারবার দেখে যাবেন গুরুত্বপূর্ণ হিসাবে সেটা। এখন আমার যেই ম্যাথগুলো সাজেশনে দেওয়া এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো, মানে নাকি চান্স বেশি। এখন এই ম্যাথটা লেকচার কত নম্বরে আছে, এইটা হচ্ছে লেকচার 5-এ গেলে আপনি পাবেন। তো এখন আপনি এই শর্ট মুহূর্তে আইসা যদি আপনি লেকচার 1 2 3 না করেন, অবশ্যই লেকচার 5 বুঝবেন না, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা তো এটা দিছি কেন, আমার কোর্সে যারা ভর্তি আছে তারা যেন বুঝতে পারে যে ওকে আমার এই প্রশ্নটা, আমাদের কিন্তু প্রশ্ন করবে যে ভাইয়া আপনার এই এই সাজেশনের এই প্রশ্নটা কত নম্বর লেকচারে আমরা পাবো। তখন সেই প্রশ্নটা কেন করবে আমাকে এসে, আমি আগেই এটা সাজেশনে দিয়ে দিব। তো সেইভাবে দেওয়া, বুঝতে পারছেন? আপনার যদি ওই চ্যাপ্টারে ভালো নলেজ নিতেই হয়, আপনার ওই চ্যাপ্টারে যেই কটা লেকচার দেওয়া আছে প্রত্যেকটা লেকচার আগে দেখতে হবে, তাহলে আপনি ওই চ্যাপ্টার সম্পর্কে একটা সাম্যক ধারণা এবং জ্ঞান লাভ করবেন। সেইটার উপর বেসিস করে আপনি বাকি বোর্ড প্রশ্নগুলো অটোমেটিক সলভ করতে পারবেন। আচ্ছা। হ্যাঁ জি, রিফাত কিছু বলতে চাচ্ছে মনে হয়। ভাইয়া আপনাদের সাথে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সম্পর্ক থাকে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফাইনাল পরীক্ষাটা কি জুলাইয়ের শেষের দিকে হওয়ার চান্স আছে বা এখন আগস্টে? জুলাইয়ের শেষের দিকে হবে অনেকে বলে, তবে আমার মনে হয় একটু আগস্টের দিকেই হতে পারে আর কি, কেমন? তারপরও আপনারা জুলাই শেষ এবং আগস্ট এইটাই ধরে নেন আর কি। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, কেমন? আসসালামু আলাইকুম। কিন্তু স্যার জি, কয়েকদিন আগে তো দেখলাম যে জুলাই 2য় সপ্তাহে পরীক্ষা হবে। আমি তো সেটাই বললাম, জুলাইয়ের শেষের দিকে অথবা হচ্ছে আগস্টের দিকে হতে পারে। ও আচ্ছা।
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।